খাস বাংলার জায়গাটা যদি বাংলাদেশে আমরা একটা স্পেস ক্রিয়েট হুম, হচ্ছে, কারণ এটা তো মোস্ট ন্যাচারাল থিং, বাংলাদেশে এটা হবে, আমরা হুম, করতে পারি বা হুম, যেই করতে পারো, এটা হবে আর কি ধীরে হুম, সুস্থে। এখন এই যে একটা ইন্টেলেকচুয়াল প্রসেসের ভিতর দিয়ে একটা আলাপ আলোচনা ডিসকোর্সের ভিতর দিয়ে এটা হইতেছে, এটা হইয়া যাওয়ার পর এটার এটা হুম, এটার সোসাইটিতে এটার কোনো নেগেটিভ কনসিকুয়েন্স তৈরি হইতে পারে কিনা। পলিটিক্সে যেহেতু একটা ভাষা পলিটিক্সের ভিতর দিয়ে এটা হইতেছে, পলিটিক্সে এটা থাকতেই পারে। মানে সেই জায়গাগুলো কিভাবে ট্যাকেল দেওয়া যাইতে পারে, যে এটা একটা আধিপত্য তৈরি করতে পারে কিনা, খুব বাংলায় যদি বলি আর কি, সেই জায়গাটা ট্যাকেল দেওয়ার ক্ষেত্রে আপনার আপনার চিন্তা কি, মানে ওই জায়গাটা কি আপনি ভাবছেন? আচ্ছা। হুম। এবারে ধরেন আমি আমি কিছু বলবো, কিন্তু ইমরুলের কোনো ইয়ে আছে? ধরেন আপনার হ্যাঁ, ভাবনা কি? না ইমরুল ভাইও আমার এটা তো অ্যাড্রেস আসলে করতে পারে। এইটার বাইরে হচ্ছে আমার ভাবনা তো আসলে ধরেন কনটেক্সটটা নিয়ে আর কি, যে ভাষার ব্যাপারে যে আলাপ টালাপ গুলি হচ্ছে বা যেভাবে হয়ে আসছে, এখানে তো আসলে মানে বেজ লাইনে বিশাল একটা কনটেক্সট আছে আর কি। আমি ভাবতে গিয়ে ওইটা নিয়ে ভাবতেছিলাম যে ওই কনটেক্সট গুলি কিভাবে হ্যাঁ, তৈরি হচ্ছে, কিভাবে কোশ্চেন হুম, হচ্ছে বা কিরকম হচ্ছে, এই এই ব্যাপারগুলি নিয়ে ওখানে হয়তো একটা মানে দু এক কথা অ্যাড করা যেতে পারে। যেমন ধরেন হুম, ধরেন আমার জায়গা থেকে লিখতে গিয়ে মানে ভাষা তো আসলে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে মানে কথা বলা বা ইয়ের বাইরে হচ্ছে সাহিত্যের জায়গাতে আর কি। সাহিত্যের জায়গাটারে আমরা হুম, ভাষা বইলা দেখতে চাই আর কি। বা বড় কোনো সাহিত্যিক হচ্ছে ভাষাকে ডিকটেট করবেন এরকম একটা ধারণা আছে। তো হুম, যারা হুম, লেখালেখি করে তারা তো আসলে ভাষা নিয়ে ডিল করে, ওইটা নিয়েই আসলে হুম, চিন্তা করা লাগে। তো আমাদের চিন্তাতে যেটা আসছিল যে মানে আমার চিন্তাতে লেখালেখির শুরুতে আমরা তো ধরে নিছি যে সাহিত্য ভাষাটা আছে, ওইটাই হচ্ছে ন্যাচারাল, মোস্ট ন্যাচারাল। তো যখন এটা নিয়ে আমরা আসলে চিন্তা করতে গেছি, তখন দেখতেছি যে না, এটা তো আসলে ন্যাচারাল বলে যে জিনিস ওইটা তো না। মানে কিছু চিন্তা করতে গেলে এখানে তো আসলে হোঁচট খাইতে হচ্ছে। মানে জিনিসগুলি তো আসলে ভাষার ভিতরে আটানো যাইতেছে না। এখানে যে হুম, একটা ব্যাকরণসম্মত ভাষা বলে জিনিস আছে। তো এটা যে খালি আমি ফিল হুম, করছি তা না, আমাদের সময়ে আমাদের আগেও অনেকে ফিল করছে। কিন্তু আমার ধারণা এটা 80s পর্যন্ত ধরেন আহ, আহ, এক ধরনের ঝামেলা একটা হয়েছিল 30-40-এর দিকে। তখনকার সময়ের তর্ক বিতর্ক গুলির মধ্যে এটা পাওয়া যাবে। মুসলমান যারা ছিলেন ওনারা দাবি করতেছিলেন যে মুসলমানরাও সাহিত্যের অংশ, ভাষার অংশ। সুলতানি আমলেও ভাষা ছিল। দেন হুম, যেটা আসলে ব্রিটিশ আমলে প্রেসক্রাইবড, যেটা ফোর্ট উইলিয়ামের ভাষা, ওইটাই যে আসলে বাংলা ভাষা, ওইটার এগেনস্টে যারা ছিলেন ওনারা আসলে একটা স্পেস দাবি করতেছিলেন, ওইরকম একটা হুম, জায়গা থেকে ছিল। দেন যখন 47 হইলো পলিটিক্যালি, যখন ভাগ হইলো, তখন তো আসলে ইন্ডিয়াতেও প্রশ্ন উঠলো যে ভাষা কোনটা হবে, হিন্দি হবে, পাকিস্তানের দাবি হইলো যে আসলে উর্দু হবে এরকম। তো তখন ইন্ডিয়ার যে সাউথ পার্টটা, ওরা কিন্তু এটা মাইনা নেয়নি। ওরা বলছিল যে যার যার রিজনাল ল্যাঙ্গুয়েজ হবে, তো ওইভাবে একটা সেটেল হয়েছিল। পাকিস্তানে ওইভাবে সেটেল হয়েছে। কিন্তু যেটা বাংলা ভাষা বইলা বলা হচ্ছিল, সেখানে আসলে ওই আমাদের মধ্যে সোসাইটির যে ভাষাটা, কমন পিপলের যে ভাষাটা, ওইটা আসলে বাংলা ভাষা হিসেবে তৈরি হচ্ছিল না। ওইটার নড়চড়গুলি টের পাওয়া যাবে। মানে যে ধরেন ওই সিনেমা হইলে সেটা যাত্রা সিনেমা হয়ে যাচ্ছিল, গান হইলে সেটা ফোক সং হয়ে যাচ্ছিল, কবিতা হইলে হুম, সেটা হচ্ছে লোক লোকজ ভাষার কবিতা হয়ে যাচ্ছিল। মানে হুম, হুম, ধরেন ডিফারেন্সগুলি তখনও কিন্তু ছিল, কিন্তু ওই আমাদের আসলে কলোনিয়াল হ্যাংওভারটা তখনও কাটে নাই। যে কোনো জিনিস কাটতে তো আসলে হুম, হুম। সময় লাগে। তো মানে আমার ধারণা একটা আহ, মান ধরে তারপর হিসাব করলে যেটা হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই জিনিসটা যাইতে যাইতে আমার ধারণা বাংলাদেশ যখন হইছে, এবং স্পেশালি বাংলাদেশ হওয়ার পরেও না, আমার ধারণা যখন 75-76-এর পরে আমরা বুঝতে পারছি যে না, বাংলাদেশ তো আসলে একটা আলাদা রাষ্ট্র আর কি, আলাদা একটা জায়গা। তো তখন ভাষার জায়গাগুলি আরো স্পষ্ট হয়ে উঠছে, তর্ক বিতর্কের জায়গাগুলি। এই 76-80s-এ গিয়ে আমার ধারণা এই জায়গাগুলি স্পষ্ট হইতে শুরু করছে, এবং ওইটার লিগাসি থেকে আমরা আসলে লিখতে গিয়ে, সাহিত্য করতে গিয়ে টের পাইছি যে না, এটা তো মানে ঠিকঠাক না, এখানে তো আরো কিছু ঘটনা আছে আর কি, যেগুলিকে চিন্তা ভাবনা করা দরকার।
তো এটা হচ্ছে আমার কাছে ভাষা নিয়ে আলাপের কনটেক্সটে আর কি, এটা একটা বলা যেতে পারে। এই আচ্ছা, দেন সিফাতের যে হুম। কোশ্চেনটা, এটা আমি যেভাবে বুঝছি সেটা হলো যে, আচ্ছা একটা দিক হচ্ছে ধরেন যে জায়গা থেকে আমরা ইয়ে করতেছি, আমাদের এক ধরনের মানে মার্কসের যে হিস্ট্রিক্যাল প্রোগ্রেশনের যে আইডিয়া, ওইটার একটা মোস্ট প্রবাবলি একটা ছায়া আছে কোনো একভাবে, মানে অটোমেটিক্যালি কিরকম, যে মানে সিফাত যেভাবে প্রস্তাবটা দিল যে ঘটনাটা তো ঘটবে আসলে, মানে ধরেন এইটা কোনো কিছু যে জোর করা এখানে তা না, এটা আসলে ঘটবে, এটাই ঘটার কথা। হ্যাঁ, মানে ধরেন যে খাস বাংলা এটাই হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড বাংলা হয়ে ওঠার কথা, এটা হচ্ছে যে একটা খুবই খুবই ওই যে মার্কসের প্রোগ্রেশনের আইডিয়া থেকে যে এটা আগাইতে আগাইতে ওই জায়গায় যাবে, এটা অবভিয়াস, ফলে এটা আসলে আমাদের উপরে ডিপেন্ডেন্ট না, ওরকম একটা জায়গা। তো মার্কসের কথা টানলাম এই জন্য যে ধরেন যারা রেভলিউশনারি বা মার্কসিস্ট রেভলিউশন করে এদের ব্যাপারে হচ্ছে যে বহু তো ক্রিটিক আছে। তো একটা বড় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যখনই আপনি রিভল্ট করে ফেলছেন তারপরে আপনি কি করবেন। তো মানে খাস বাংলার ব্যাপারেও কোশ্চেনটা আসলে কাইন্ড অফ ওইরকম, যে ধরেন এটা উইন করলো, মানে হিস্ট্রিতে এটা তো উইন করবে, এটা ধরে নিয়া যে যে মুভমেন্ট উইন করলো তারপরে তার শাসনটা কেমন হবে। দেখেন এখানে আমি হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি কিছু ওয়ার্ড ব্যবহার করলাম, যে শাসন। হ্যাঁ, যে ধরেন যে ডমিনেন্ট, সে যখন সে লুকাইতে চায় যে এটা আসলে শাসন না, এটাই হচ্ছে জুলুমের পয়লা স্টেজ বা পয়লা কদম, যে এটা আসলে শাসন না। এখন ধরেন আমার পয়েন্ট হচ্ছে যে ধরেন রেভলিউশন এমন একটা জিনিস, আপনি যখন জিতলেন তখন আসলে এটা এন্ডিং অফ শাসন না, এন্ডিং অফ গভর্নেন্স না, বরং আপনার শাসনের শুরু। তো আমাদের বিচার করতে হবে যে আপনার শাসনটা কেমন হচ্ছে বা হবে। এই কোশ্চেনটা হচ্ছে যে রেভলিউশনারিরা প্রায়শই হচ্ছে তারা অ্যাভয়েড করে এবং লুকাইতে চায় প্রায় সকল, মানে এটা কর্পোরেট, হ্যাঁ মানে কর্পোরেট যে ইনস্টিটিউশন গুলো আছে ওগুলোর ভিতরে ওইটা আছে, বসেরা হচ্ছে যে ফ্রেন্ড একটা ভাব ধরে। হ্যাঁ, ওই যে যেমন ধরেন না, যেমন ধরেন ওই যে ইয়েতে মানে ওই যে রূপকথাতে আর কি, ফেরি টেলে, এরপরে এরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, প্রেমের মিলন হয়ে গেল, এরপরে হচ্ছে যে আর কাহিনী নাই আর কি, কাহিনী মানে যে ধরেন রেভলিউশন হইলো মানে হচ্ছে যে এন্ডিং অফ পলিটিক্স, ফলে এখন আপনি হচ্ছে যে অন্য জায়গায় গ্লোবাল পলিটিক্স করেন, মানে আপনি এটা সোভিয়েত ইউনিয়ন বানাইছেন, এখন হচ্ছে যে সারা দুনিয়া কেমনে আরো সোভিয়েত ইউনিয়ন হবে বা এই সোভিয়েতের পার্ট হবে, সেটা নিয়ে আপনি ইয়ে করেন। ইন্টারনাল পলিটিক্স এন্ডিং হয়ে গেছে, এটা আমরা খতম করে দিছি, এখন এটা তো আসলে এখানে কোনো পলিটিক্সই নাই, এটা তো আসলে শাসনই না, আমরা তো হচ্ছে ফ্রেন্ড। মানে কর্পোরেট বসেরা কিন্তু এটা খুব ইয়ে করে যে না আমি তো বস না, ইভেন ধরেন সে স্যার বা এগুলো বলবো না, মানে ধরেন আপনার এই যে কান্দে চাপড় দিয়ে কথা বলা, এরকম ধরেন এই যে কনসেপ্ট ওপেন অফিস কনসেপ্টের ভিতরে যে ধরেন আইডিয়া অফ নজরদারি, সেইটা পুরোপুরি লুকাই যায় যে দেখো এটা কোনো এমডির কোনো ইয়ে নাই, হ্যাঁ তারও কোনো আলাদা রুম নাই, এরকম মানে কোনো বেড়া নাই। তো এই যে ধরেন ওটাই আমি বললাম যে ধরেন টর্চারের শুরু হচ্ছে যখন হচ্ছে এইটা গোপন করে যে যেটা শাসনের শুরু, সেটা যখন দাবি করতে থাকে যে এন্ডিং অফ শাসন। তো এখন যদি ওইটা আমরা, এই কারণে আমি শাসন শব্দ ইউজ করছিলাম, যে এখন ওইটাকে যদি আমরা শাসন বলি তাহলে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে যে শাসনের অবভিয়াস ফলাফল কি। অবভিয়াস ফলাফল হচ্ছে যে একটা পাওয়ারের ইনইকুয়ালিটি, ক্ষমতা হচ্ছে যে কারো কম থাকবে কারো বেশি থাকবে, যে ডমিনেন্ট যে শাসন করে তার ক্ষমতা বেশি, তার শাসনে অন্যরা আছে। এখন ধরেন এই যে শাসন, এইটা হচ্ছে পাওয়ারের, আমার যেটা আইডিয়া যে পাওয়ারের ইনইকুয়ালিটি মানেই হচ্ছে আপনার জুলুমের সম্ভাবনা। হ্যাঁ, তো জুলুমের সম্ভাবনা যদি হয়, এইটাকে আপনার কোনোভাবে যে এইটা একটা জিরো লেভেলে আপনি নিয়ে আসবেন, মানে একদম পুরোপুরি এলিমিনেট করবেন, সেইটা না, বরং
এটাকে কেমনি মিনিমাম রাখা যায় সেটার জন্যই হচ্ছে যে ধরেন এইটাকে আপনার মোস্ট ফ্লেক্সিবল রাখা, সবচেয়ে ফ্লেক্সিবল রাখা, মানে হচ্ছে যে এটা কোনো কংক্রিট ফর্ম না থাকে। যেমন ধরেন আমার এই যে কনস্টিটিউশন যেটা রাষ্ট্রের, সেটাকে ওরা বাংলা করছে না একটা সংবিধান। হ্যাঁ, জিনিসটার ভিতরে ধরেন বিধানের চাইতেও বড় কিছু আর কি, মানে ধরেন একটা এভারলাস্টিং একটা ফিলিং আছে যে এইটা হচ্ছে যে আপনার কেয়ামত হয়ে যাবে কিন্তু এটা থাকবে, এরকম একটা ব্যাপার আছে। যেটা ধরেন আমি অল্টারনেটিভ যেটা আমার প্রস্তাব ছিল সেটা হচ্ছে যে এটাকে মুসাবিদা করা, যে রাষ্ট্রের মুসাবিদা কথাটার ভিতরে একটা মানে এভারলাস্টিং খসড়া ব্যাপার আছে। বাস্তবে দেখেন কনস্টিটিউশন কিন্তু এই ঘটনাটাই, এই যে ধরেন এত এত অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ দুনিয়ার সকল কনস্টিটিউশন এত এত অ্যামেন্ডমেন্ট, এটা তো আসলে ধরেন এটাকে একটা খসড়া হিসেবেই বাস্তবে রাখছে, কিন্তু এটা যে আসলে খসড়া সেটা সে বলবে না। এটা হলো আপনার যেন বা এটা ধরেন এই এই দেশ মানুষ সবই হয়ে যাবে কিন্তু এইটাই হচ্ছে যে ধরেন এইটা থাকবে, মানে ধরেন একটা একদমই গডের যে মানে আইডিয়া, সেই আইডিয়ার একটা রেপ্লিকেশনের ভিতরে হইতেছে। না, এটা ওই সাতগুরুদের কিন্তু একটা আর্গুমেন্ট আছে যে কেন এই জিনিসগুলো দরকার, এই পার্মানেন্ট সেন্স অফ পার্মানেন্স দরকার, রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে ওঠা। ওই বলতেছিল যে ইন্ডিয়ার নাম কেন দরকার ভারত, কারণ এই ভারত নামটার ভিতরে সবকিছুকে যোগ করার একটা মানুষের সিটিজেনদের মনের ভিতরে একটা সেই কি বলে একদম রিয়েল ইউনিটি তৈরি করার একটা থাকে আর কি, এবং রাষ্ট্রের প্রতি আস্থা তৈরি হয়। ভারত বা ইন্ডিয়ার প্রতি এখানে আমি একটু অ্যাড করি যে মনু যে জায়গাটা সংবিধান বলার মাধ্যমে ওই রাষ্ট্র ধারণাটাকে মুক্ত করা, না হলে বাংলাদেশ তো হইতে পারবে না, হয়ে উঠতে পারবে না, এরকম মানে আর্গুমেন্টটা অনেকটা এরকমের আর কি, এই জায়গা থেকে মনে হয় বলে। হ্যাঁ, মানে এখানে যে একটা আরেকটা পার্সপেক্টিভ আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরেন ইংরেজিতে কিন্তু কনস্টিটিউশন বলে, মানে আমি একটু নোট যোগ করি, ইংরেজিতে কিন্তু কনস্টিটিউশন বলে, মানে মনো ভাই যেটা বলতেছিলেন মুসাবিদা, কনস্টিটিউশন শব্দটার ভিতরে ওইটার আইডিয়া কিছুটা আছে যে কনস্টিটিউট হচ্ছে, মানে এটা সবসময় কনস্টিটিউট করতেছে, মানে কালেক্টিভ যেটা কনস্টিটিউট করতেছে, মানে যেটা কনস্টিটিউট করতেছে, মানে ভাষার যেটা হচ্ছে ওই ফিক্সড এর চাইতে মানে যে ফ্লেক্সিবিলিটির জায়গাটা, এখানে হচ্ছে যে ফ্লেক্সিবিলিটির সাথে আমি দেখি যে আসলে ফ্যাশনেবিলিটির একটা ঘটনাও এখানে খুব ইমবেডেড আছে একই সাথে। যেমন ধরেন 80s বা 90s এ গিয়ে যখন আসলে লেখালেখি বলা হইলো যে প্রমিত ভাষার ইয়েতে মানে সংস্কৃত পনা যেটা আর কি ভাষার মধ্যে এখনো রয়ে গেছে, ওইটাকে যখন আসলে কোশ্চেন করা হইলো তখন দেখা গেল যে এক ধরনের ওই যে আঞ্চলিকতা জিনিসটা হচ্ছে বের হয়ে আসলো। যেমন লোকাল হইতে পারাটা হচ্ছে একটা ফ্যাশনেবল। আপনি টিভি নাটকে ওই যে সারওয়ারের মোস্তফা সরওয়ার ফারুকের ব্যাপারগুলি যে আগের আলাপে বলতেছিলেন আর কি, ওনারা হচ্ছে কিন্তু এই জায়গাটাকে ভাষার জায়গাটাকে নিছে ওই কনটেক্সট থেকে আর কি, যেটা পার্মানেন্সের একটা জায়গা আছে সেটার এগেনস্টে আরেকটা পার্মানেন্স তৈরি হচ্ছে। তো মুশকিলটা হচ্ছে ওই জায়গাটাতে যে আপনি যখন এই ফ্যাশনেবিলিটির জায়গাটাতে আসতেছেন, যখন ফ্লেক্সিবিলিটির জায়গাটাতে আসতেছেন না, তখনই কোশ্চেনটা থাকতেছে যে আসলে তখন প্রমিত ছিল, এখন তো আঞ্চলিক হয়ে যেতে হবে, এখন তো লোকাল হয়ে যেতে হবে। আপনি লোকাল না হইলে তো এটা হচ্ছে যে, কিন্তু মানে দ্যাটস হাউ যে হচ্ছে এই পার্মানেন্সির জায়গাটাকে হচ্ছে সাস্টেইন করে যাইতে হচ্ছে আর কি। মানে আমার কথা হচ্ছে যে বেসটা থেকে দেখা হচ্ছে ওই বেজের জায়গাটারে যদি আমি চেঞ্জ করতে রাজি না হই তাইলে তো মুশকিল আর কি। মানে আমি যদি একই বেস থেকে মানে ধরেন যে কোনো রেভলিউশন, যে মানে এই কমিউনিস্ট রেভলিউশনের ফেলিওরের জায়গাগুলি তো আসলে এইটাও আর কি, যে ওই যে যখন বলা হয়েছিল যে আসলে রাষ্ট্র হিসাবে কিছু থাকবে না, কিন্তু এটা আরো বেশি রাষ্ট্র হয়ে গেছে, মানে আরো বেশি রিজিড হওয়ার মাধ্যমে হচ্ছে সার্ভাইভ করছে, যে 40-50 বছর বা 70-80 বছর সার্ভাইভ করছে, এটা আসলে আরো রিজিডিটির ভিতর দিয়ে সার্ভাইভ করছে। তো ব্যাপারটা যদি এরকমই হয় যে ধরেন আমরা ভাষার এই যে একটা গোড়ামির জায়গাগুলি যেটা কলোনিয়াল আমলে তৈরি হয়েছিল, যে কলোনিয়াল বাংলাটা এখন তৈরি হয়েছে, এইটাকে যদি পার হয়ে গিয়ে আরেকটা জিনিসই তৈরি করতে হয় তাইলে তো আসলে একই গর্তেই পা দেওয়া হবে আর কি, এরকম না। মানে
আমি সেক্ষেত্রে আমি একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে ধরেন আহ, একটা এটা বেসিক্যালি একটা অ্যানার্কিস্ট আইডিয়া, যেটা হলো যে সকল শাসন সমান। হুম, হুম, ফলে হচ্ছে ধরেন এইটার বদলে ওইটা হইলো, ফলে একই তো, এরকম একটা ভাবনা দেখবেন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হুম, এটা হুম, এটা আসলে আলটিমেটলি কি করে, আলটিমেটলি যে এইটা সে এইটাকে পারপিচুয়েট করে, হুম, 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 হুম। মানে এইটার বদলের দরকারটাকে নাই করে দেয়। মানে ওই যে যে আমি এইটাও শাসন, এটাও শাসন, ওইটাও শাসন, মানে আমি সকল এখানে রাষ্ট্র তো একই। মানে এখানে ধরেন একটা জিনিস একটু অ্যাড করে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে যদি আপনি ডিফারেন্সের জায়গাটা বলেন, মানে যে ফোর্ট উইলিয়ামের যে ব্যাকরণটা তৈরি করা হয়েছিল সংস্কৃতি জানা মুন্সিদেরকে দিয়ে করা হয়েছিল আর কি, মানে বা ফার্সিরও হয়তো ফার্সি জানা কয়েকজন ছিলেন কিনা জানি না। তো এখন কথা হচ্ছে যে আপনি এটার বেসটা ছিল ব্যাকরণ বেসড হইতে হবে, তার মানে যে নতুন যে একটা কমন ভাষা বা একটা খাস বাংলা তৈরি হবে, সেখানে যে কোনো ব্যাকরণ থাকবে না তা না, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা ব্যাকরণ বেস তো হবে না, মানে বেসটা হচ্ছে যে আসলে এটা তো একটা পাবলিক, মূলধারা হিসেবে উঠে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পাবলিক কোন জায়গাগুলিতে যাচ্ছে ওই জায়গাগুলিকে অ্যাকোমোডেশন করার আর কি। আপনি দেখেন বাংলাদেশে একটা ডিকশনারি যখনই বানানো হয়েছে, সেই ডিকশনারি গুলি তো প্রতি বছর না হোক অন্তত 5 বছর 10 বছর পরে পরে তো আপডেট হওয়া উচিত, যে কোনটা বাংলা ভাষায় ঢুকতেছে, কোনটা বাংলা ভাষা থেকে আসলে ব্যবহারের মধ্যে থাকতেছে না। কিন্তু এই জায়গাগুলি নাই, ভাষাকে একটা রিজিডিটির মধ্যে নিয়ে আসা হয়েছে আর কি। আমার কথা হচ্ছে এই রিজিডিটি, এই ব্যাকরণ, মানে ধইরা নেওয়া হয় যে কোনো ব্যাকরণ থাকবে না, তো কিন্তু ব্যাকরণটা হচ্ছে না বেস হবে না আর কি। মানে অবশ্যই একটা ব্যাকরণটা আমরা আমাদের একটা ব্যাকরণ অল্টারনেটিভ কি, আমি ওইটা জায়গাতে দিয়ে তো যাইতে ভাষাকে হবে আর বুঝবো, কি। এটাই মানে যে ভাষাটা আমরা ইউজ হ্যাঁ হ্যাঁ, করতেছি সেটা বোঝার একটা টুলস ব্যাকরণ আর একটা কি, টুল সেটা তো হিসেবে কাজ থাকবেই। করবে, কিন্তু ব্যাকরণ হ্যাঁ হ্যাঁ তো ইনভেন্ট করার ব্যাপার না, এটা ডিসকভারি, হ্যাঁ এটা অলরেডি আছে। হ্যাঁ হ্যাঁ এবং সেটাই, আপনি সবচেয়ে মিলাবেন। আমার 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 একটা বেসিক আইডিয়া হচ্ছে, সবচেয়ে অশিক্ষিত বাঙালি সবচেয়ে বাংলা ব্যাকরণ সবচেয়ে ভালো জানে। সেটাই আমরা সবাই হচ্ছে যে নকল হ্যাঁ, করি। হুম 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 সবচেয়ে অশিক্ষিত বাঙালি, মানে যেটা আমরা হুম, কনভেনশনাল সেন্সে অশিক্ষিত যেটা বলে, সবচেয়ে অশিক্ষিত যে বাঙালি, সে হইলো ধরেন বাংলা যে ফোনেটিক্স সেটা সবচেয়ে ভালো জানে। আমরা হচ্ছি ধরেন ইয়ে করি, আমরা অনেক বেশি নকল করি। মানে এটা 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 কিন্তু ঠিক আমি ডিফিউশন যে ঠেকাইছে এই ব্যাপারটা তা না, যে হুম একটা হুম জিনিস হুম, ঢুকবে যে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে কোনো একটা সার্টেন হিস্ট্রিক্যাল মোমেন্টে আপনি যখন এটাকে ডিটারমাইন করবেন যে দিস ইজ দ্যাট, তো সেই দ্যাটটা কি? এখানে হচ্ছে যে বাংলা, বাংলাটা কি? তো তাহলে হচ্ছে যে ধরেন এটা যখন একটা সার্টেন মোমেন্টে আপনি ডিটারমাইন করবেন, তখন কে সবচেয়ে বেটার এইটাকে ওন করে সেটা আপনার ডিসিশন নিতে হবে না। হুম আমার হুম পয়েন্ট হচ্ছে এটা হলো একটা সার্টেন হিস্ট্রিক্যাল মোমেন্টে মোস্ট অশিক্ষিত লোক, সে হচ্ছে ধরেন বাংলা যে ফোনেটিক্স বলেন, ব্যাকরণ বলেন, হ্যাঁ, আপনার বাক্যের যে ফরমেশন বলেন, এই জিনিসগুলো সে সবচেয়ে ভালো জানে। মানে তাকে তাকে যদি আমরা অ্যানালাইজ করি, অ্যানালাইজ করলে ওইখান থেকে আমাদের যে মানে বাংলা বাংলা, হ্যাঁ হ্যাঁ। গ্রামারটা, ওই হিস্ট্রিক্যাল মোমেন্টের যে বাংলা গ্রামার, হ্যাঁ, বাংলা কানুন, সেই কানুনটা সবচেয়ে ভালো বোঝা যাবে। এবং ফোনেটিক্সও, যে কারণে ধরেন আমি আমি এই যে কিছু জিনিস বাদ দিয়ে দিই, ধরেন কেন বাদ দিয়ে দিই, ধরেন ডাইরেক্ট, হ্যাঁ, এই যে রেক্ট, পরের যে ট, এটা দেখবেন যে এই যতগুলা ইংরেজির থেকে আমরা যারা হচ্ছে যে ইংরেজির নকল করি, তারা হচ্ছে যে এই টটা হচ্ছে সবসময় বলি। কিন্তু বাংলায় যে মোস্ট অশিক্ষিত লোকটা, সে হচ্ছে যে প্রায় এভরি ইসে হচ্ছে যে সে এই আপনার প্রায় এভরি টটা মানে কি এটা বলেই না, এটা হ্যাঁ বলেই হ্যাঁ না, হ্যাঁ, এখন সেটা এটা ডাইরেক্ট। বলতেইছে না, এটা একটা জেনারেল জায়গা এবং থেকে বলতেছে না। মানে আপনি ওই এবং যে মনোহর যারা ভাই হচ্ছে যে বলতেছিলেন হরফ দিয়া, ভ্রমণের। শেষ করি, সিফাত মাথায় রাখেন। হুম, মানে ধরেন আরেকটা জিনিস বলি, ধরেন যারা হরফ দিয়ে পড়ে, মানে স্রেফ হরফ দিয়ে পড়তে পারে, এইটুক শিক্ষা যার আছে, সে আপনি বাংলা এটা নাই, সে হচ্ছে যে কিছু জিনিস পড়তে পারবে না। যে কারণে হচ্ছে যেমন ধরেন আমি এই যে স্টাইল বা স্টাইল, হ্যাঁ, এটার আগে এ বা ই, এটা আপনি কোথাও কোথাও লেখা দেখছেন? আমি কিন্তু হচ্ছে যে দেখছি। এটা এটা মানে কি? এটার মানে হচ্ছে যে সে হরফ দিয়ে কেবলমাত্র পড়তে পারে, সে যে আসলে অত ধরেন ইংরেজি বা হচ্ছে ধরেন ফার্সি, হিন্দি, উর্দু এগুলো অনেক জানে ব্যাপারটা তা না। মানে ধরেন এডুকেশন অর্থে
হ্যাঁ, সে হচ্ছে সমাজ থেকে যেটা পায়। তখন যেটা হয়, ধরেন স্টাইল, এমনি এমনি ধরেন বাংলায় যারা লেখে প্রথম আলো বা এরকম যারা আছে, তারা দেখবেন স্টাইল লেখে হচ্ছে যে ওই দাঁতি ছয়ে, মানে যেটাকে দন্ত স বলে, সেটার সাথে ট দিয়া তারপরে আকার এই। আমার পয়েন্ট হচ্ছে যে বাংলায় এই যে এটা উচ্চারণ করেন কি স্টাইল, তো স্টাইলে একটা উচ্চারণে বলার সময় একটা শুরুতে একটা আছে না, এই এটা আপনি কই পেলেন? মানে যে হচ্ছে স্রেফ আপনার দিয়ে পড়ে, হ্যাঁ, এই হরফ দিয়ে পড়ে, সে হচ্ছে এইটা কেমনে পড়বে, এটা কিভাবে উচ্চারণ করবে, সে এটা কিভাবে এই জায়গায় যে একটা আছে এটা কিভাবে বুঝবে? এখন দেখেন এই জিনিসটা হচ্ছে বাস্তবে খেয়াল করলে দেখবেন যে এটা সংস্কৃতে এটা আছে, কিন্তু বাংলায় নাই। যে কারণে হচ্ছে সংস্কৃত ধরেন আপনি পাবেন যেটা, সেটা হচ্ছে স্থল। হ্যাঁ, বাংলায় স্থল ইউজ করে, কিন্তু আপনি ধরেন এই যে স্থল বা স্থান, হ্যাঁ, এই জিনিসটা সংস্কৃতে আছে, কিন্তু এটা যখন বাংলায় আসে তখন দেখবেন আপনি থান হয়ে যায়। এই যে থান, হ্যাঁ, এটা কেন হয়েছে? কারণ হচ্ছে যে ওই জিনিসটা নাই, এই যে শুরুর এইখানে যে একটা আছে, এইটা আসলে বাংলার যে ফরমেশন ফোনেটিক্স সেটা আসলে পাওয়া যায় না। কিন্তু আমরা যারা হচ্ছে সংস্কৃত ইংরেজি এই জিনিসগুলো নকল করি, আমরা জানি যে স্টাইল শব্দটা ইংরেজিতে ওই উচ্চারণ, ফলে এটাকে ওইটা উচ্চারণ করতে হবে, কিন্তু হরফ দিয়ে ওই জায়গায় রিচ করা যায় না। এই কারণে আমি বলছি যে সবচেয়ে অশিক্ষিত লোকটা, তাকে যদি আপনি অ্যানালাইজ করেন, সেখান থেকে আপনি সবচাইতে ধরেন ওই হিস্ট্রিক্যাল মোমেন্টের যে ধরেন মোস্ট প্রবাবল বাংলা কানুন, সেটা আপনি পাবেন ওইখানে। নট শিক্ষিত মানুষ, আপনার আমার ভিতর দিয়ে এটা পাওয়া যাবে না, কারণ আমরা ধরেন যত কমই ইংরেজি জানি, ধরেন আমি ইংরেজি জানি না, কিন্তু যত কমই জানি, আমরা হচ্ছে যে এই জিনিসগুলো তো আমাদের চেনা। হ্যাঁ, এই এই ধরেন ওই পরে ট বললাম, এই যে ধরেন শুরুতে একটা আছে, এই জিনিসটা আমরা জানি, ফলে হচ্ছে যে ওই জিনিসটা আমরা ধরেন ওইভাবে বলি আর কি, কম ইংরেজি জানার পরে ওইটা বলি। এখন যে আর্গুমেন্টটা হয় আর কি, হ্যাঁ বলেন বলেন, আপনার কোশ্চেন যাব, আপনার কথাটা বলেন, তারপরে আপনার কোশ্চেনটা যাবো আসলে। না, ওই আমি বলতেছিলাম যে প্রমিত বাংলাওয়ালাদের যে তাদের আর্গুমেন্টটা হচ্ছে গিয়া কেন আমরা ওই এই বাংলা, কারণ এই বাংলাদেশের বাংলারে সবসময় একটা খাপ ছাড়া, মানে আলাদা আলাদা ডিফারেন্ট বহুদা বিভক্ত টাওয়ার অফ ব্যাবেলের মতো দেখে, যেহেতু এক এক জায়গার মানুষ এক এক রকম করে বিশৃঙ্খলা তৈরি হবে ভাষার ভিতরে। এই কারণে একটা স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে, প্রমিত ভাষা হিসেবে ওইখান থেকে ওইটা আমদানি করে, মানে এটা হচ্ছে কি একটা, মানে তার মানে কি আমাদের কোনো এইখানকার ভাষার কোনো মূল ধারা নাই, ফ্লেক্সিবল রাখা। ইমরুল ভাই যেটা বলছেন আমি সেটা তো বুঝছি, ফ্লেক্সিবল রাখা, কিন্তু একটা মূল ধারাকে তাইলে কি আমরা কি ডিনাই করতে থাকবো? মানে সেটা কিন্তু আরেকভাবে ওই আর্গুমেন্টটা ইউজ করতে পারে যে তাহলে মূল ধারাকে তো, এই যে প্রমিত জায়গাটা টিকেই আছে হচ্ছে যে এখানে বাংলা দেশের ভাষার যে মূল ধারাটা আছে সেটাকে অস্বীকার করার ভিতর দিয়ে, সেটাকে দাবায় রাখার ভিতর দিয়ে, মানে এখনো আমি মানে এই জিনিসটা একটু অ্যাড করি, মানে এই জিনিসটা আমি এর আগেও মনু ভাইকে বলছিলাম, অত গুছাইয়া বলতে পারিনি, যে মনু ভাই যে বাংলাটি ইউজ করেন সেই বাংলাটা নিয়ে এলিগেশন আছে, কিন্তু আমি কিন্তু কয়েক জায়গায় দেখছি যে এই বাংলাটা হচ্ছে কি মূলত দক্ষিণাঞ্চলের বাংলা। অনেকে বলছে বরিশালের বাংলারে মনু ভাই খাস বাংলা হিসেবে এস্টাবলিশ করতে চাইতেছে, এবং অনেক ওয়ার্ড মনু ভাই বলে এটা তো এই বরিশালের বাংলা, তখন আর এটাকে মেইন টেন্ডেন্সি হিসেবে দেখে না। ইমরুল ভাইয়ের কোন একটা পোস্টে আমি এই জিনিসটা দেখছিলাম, যে একজন পোস্টে লিখছে খিরুই, ইমরুল ভাই, তখন একজন কমেন্ট করছে যে আপনারাও খিরুই বলেন, তো আমরাও বলি খিরুই। দেখেন কখন কানেক্ট করতেছে, যখন ইমরুল ভাই বলতেছে একটা আঞ্চলিক জায়গা থেকে বলতেছে, তখন ঠিকই সে কানেক্ট করতেছে যে হ্যাঁ এটা আমরা সবাই খিরুই বলতেছি, কিন্তু যখন খাস বাংলা হিসেবে প্রস্তাবটা আসতেছে তখন বলতেছে না এটা তো আঞ্চলিক ভাষা, বরিশালের জিনিস, এটা তো খুলনার জিনিস, এভাবে করতেছে। মানে সবসময় একটা সেন্স অফ মূলধারার জিনিসটাকে ভাঙতেছে, বাংলাদেশে কোনো মূলধারা ফর্ম হইতে দিবে না বাংলাদেশের বাংলারে। এই একটা জিনিস আমি, সেক্ষেত্রে কিভাবে এই জিনিসটা তৈরি হয়ে উঠবে ইমরুল ভাই বলতেছিলেন মনে। না, আমি ওই আরেকটা জিনিস আপনার শুরুর দিকে একটা জিনিস পরে মনে হলো, আপনি যেটা বলতেছিলেন যে আসলে এই খাস বাংলার জায়গাটা তো আসলে আসবেই, মানে এইটার এই সার্টেনটিটির ব্যাপারটা, মানে একটা পলিটিক্যাল জায়গার তো আছেই, মানে সেটা হচ্ছে যে ভাষা তো হচ্ছে আসলে মোস্ট ডেমোক্রেটিক ঘটনা, মানে এখানে আপনি সাহিত্যের মধ্যে
ওই ছোটখাটো ব্যাপার এইগুলি হচ্ছে দান্তে যে লিখলেন আর কি, উনি যখন ল্যাটিনে না লেখা হচ্ছে ইতালিয়ান একটা প্রদেশের ভাষায় লিখলেন আর কি, তো তখন দেখা গেল যে ওইটাই আসলে ইতালিয়ান ভাষা হয়ে উঠলো আর কি, মানে ওইটা হচ্ছে সার্ভাইভ করে গেছে আর কি। তো বেশিরভাগ মানুষ যখন যেটা বলতেছে আপনি যতই আসলে দাবায় রাখেন, এই মানে মানুষের কথা বলার জায়গাটাতে তো আপনি আসলে ফালাই দিতে পারবেন না, মানে সেটা হচ্ছে এটা টিকা থাকতেছে এবং এটা প্রমিনেন্ট হয়ে উঠবে, মানে হয়ে উঠবে আসলে ডেমোক্রেটিক কারণে আর কি। মানে এটা তো আমরা তো আসলে দেখতে পাইতেছি যে এটাকে ওই লোকালি দেখার লেন্সটা পড়ে আছে দেখে মনে হইতেছে যে এটা খুব সেটাই, পরিষ্কার। মানে আমার কাছে বাধাটা মনে হয় যে আসলে খুব মানে কি বলবো, যে প্রথম দিকের যে বাধাটা, ওই যে যেটা হচ্ছে বেইজের জায়গাটা, এখন আমরা ব্যাকরণের দিকে তাকায় আছি, বানানটা কি ব্যাকরণ সম্মত হইলো, মানে কথা হচ্ছে যে মনো যেটা বললেন যে আসলে ফোনেটিক্স এর দিকে যদি তাকায় তাইলে আসলে বানানটা কি হওয়া দরকার, তখন কিন্তু আপনার পুরা দুনিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে পুরা, মানে এটা নিয়ে তো মনেও কথা বলছিলেন, আমিও দু একটা জায়গায় হচ্ছে একার আর আকার দিয়া দেখাইছিলাম, ওই যে যদি আপনি রশিয়া বন্ধুরে না বলে রশিয়া বন্ধুরে বলেন তাইলে তো আসলে দুই দুনিয়া হয়ে থাকে, মানে মনে হইতে পারে যে আকার আর একারের ডিফারেন্স, কিন্তু হচ্ছে যে আসলে পুরো দুনিয়াই আলাদা। আপনি বলতেছেন যে না এটা ব্যাকরণ সম্মত হইতে হবে, নতুন ব্যাকরণ লিখতে হবে, আপনি অল টুগেদার একটা আলাদা দুনিয়াতে আছেন। আপনি যখন ওইখান থেকে সরতে না পারতেছেন যে আসলে মানুষ কেমনে কথা বলতেছে, মানুষ কেমনে এটাকে ইউজ করতেছে, ওই প্ল্যাটফর্মে যখন না আসতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আসলে জায়গাটা এক্সপ্লোরই করা হচ্ছে না। মুশকিলটা হচ্ছে এই জায়গায়, কেউ যদি এক্সপ্লোর করতে রাজি হয়, এই জায়গাটাতে আসতে থাকে, তখন দেখবেন যে তার সামনে ওই যে যত ইলিউশনের ইমারত গুলি আর কি ধর্মবিশ্বাসের মতো হচ্ছে যে আপনার এই জায়গাগুলি খান খান করে ভাঙা যাবে। না এই যে আমার ধারণা হচ্ছে যে আমাদের বলেন না বলেন। হ্যাঁ, মনোভাইয়ের যে উচ্চারণের প্রস্তাবনা, যে উচ্চারণটা আসলে আমরা এখানে বাংলায় করি, সেই ব্যাপারে তো মনোভাইয়ের একটা আলাপ আছে যে এইভাবেই উচ্চারণটা করি আমরা, যেমন ভ্রমরকে ভ্রমর বলা, এবং এটা এই উচ্চারণের টেন্ডেন্সি প্রথম শুনলে ভ্রমরকে ভ্রমর বলা কিংবা প্রেমকে প্রেম বলা, এগুলো মনে হবে যেন আমাদের কালচার ইন্ডাস্ট্রি এমন ভাবে ফর্ম করছে যে এটাকে মনে হবে দক্ষিণাঞ্চলের ভাষা, বরিশালের ভাষা মনে হবে, দক্ষিণাঞ্চলের চাইতে মূলধারা হিসেবে আছে। এটা তো রাধা রমণের ওইখানে আমরা দেখতে পাইতেছি। ওই মনের ব্যাপারে এখানে দুইটা কথা, একটা কথা হচ্ছে আমি মনে করি মনে এটার সাথে এগ্রি হবে না, আশা করি নাও হইতে পারেন, সেটা হচ্ছে উনি যে প্রস্তাবগুলি করতেছেন অ্যাজ ইট ইজ এই প্রস্তাবগুলি থাকতে হবে, এইটা আসলে মানে আমার ধারণা এইখানে আসলে অনেক অল্টারনেটিভ প্রপোজাল আসতে পারে আপনি যখন বেসটাকে চেঞ্জ করবেন। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে আসলে হ্যাঁ আপনি আমার কথা হচ্ছে বেসটাকে চেঞ্জ করেন, দেন প্রস্তাবগুলি আসতে থাকবে, তখন দেখবেন যে আপনি নিজেও প্রস্তাব আবিষ্কার করতে পারতেছেন যে আরে আমি যদি এই লাইনে যাই তাইলে তো আসলে দেখা যাচ্ছে যে না মনে এটা বলছেন এটার চেয়ে তো অন্য আরেকটা বেস আসলে মোর রিলেভেন্ট। সেকেন্ড কথা হচ্ছে যে দক্ষিণাঞ্চলের ব্যাপারটা, ধরেন আমার কথাতে এরকম হয়েছে, আমি তো আসলে ওই যে আমার ঢাকা কলেজ, ঢাকা ভার্সিটি এবং হচ্ছে আমি মোটামুটি ধরেন 64টা জেলা 60টা জেলায় আমি থাকতে হয়েছে আমাকে চাকরির কারণে। তো তখন আমার এক একজনের যেটা হয়েছে যে কখনো বগুড়া গেলে বগুড়ার লোকের মানে টোন চলে আসছে, কখনো মানিকগঞ্জের টোন চলে আসছে, সিলেটের কথাবার্তা, চিটাগাংয়ের কথাবার্তা চলে আসছে শব্দ। তো লোকজন অনেক সময় আসলে আমাকে ওই যে কিশোরগঞ্জের লোক হিসাবে এতটা আসলে আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু কোনো না কোনো অঞ্চল দিয়ে আইডেন্টিফাই করতে চায়। আর ইনফ্যাক্ট আমি যখন কথা বলবো তো তখন তো আমার আসলে এখন আমি ঢাকায় থাকি গত ধরেন 15-20 বছর ধরে, তো এই ঢাকার টোনটা তো আমার মধ্যে ঢুইকে আসবে। আমি যদি বরিশালের লোক ওই টোন আমার মধ্যে বরিশালের থাকবে না, কিন্তু ওইটা তো আমার আসলে মেইন টোন না। মানে মুশকিল হচ্ছে এইটাই যে আমি একটা মানদণ্ড থাকবে এবং এর পাশাপাশি আমার একটা ইন্ডিভিজুয়ালিটিও তো আছে, রাইটার হিসেবে বলেন বা একটা ভোকাল হিসেবে আপনি কারো কথা শুনলে বুঝতে পারেন না যে আরে এ তো চিটাগাংয়ের লোকরা যখন শুদ্ধ ভাষায় কথা বলে তখন তো আমরা বুঝতে পারি আর কি, বা সিলেটি লোকজন যখন বলে ব্যাপারটা সুইটও হয় অনেক সময়। ওই চিটাগাংয়ের লোকজনের ভাষা, বগুড়ার লোকজনের ভাষা, ওই ডাইভার্সিটির ভিতরেই আমরা কিন্তু দেখতে পাইতেছি এখানকার ভাষা ডিফারেন্ট ফ্রম কলকাতা, এবং সেখানেও একটা টেন্ডেন্সি আছে, নট দ্যাট যে এটা চিটাগনিয়ান, এটা বাংলা, বাংলা নাই, মানে আপনি ওই যে নদী না বইলা গাং বললে যে আসলে কেউ বুঝতেছে না তা তো না,
মানে বুঝতেছি না তা না, এবং গানটা কিন্তু কিন্তু গান এই বললে গানটাই আপনার খাস বাংলা, আঞ্চলিক হয়ে যেতে হচ্ছে, মুশকিলটা হচ্ছে এই জায়গায় আর কি। আঞ্চলিক হয়ে যেতে হচ্ছে। গান বলার সাথে সাথে বলবে আপনি কি বগুড়ার নাকি, আপনি কি নট দ্যাট বগুড়ার লোকজনের গান এবং আচ্ছা, বরিশালের লোকজনের চিটাগাংয়ের গানের মধ্যে চিটা ডিফারেন্স আছে, কিন্তু দুইটাই গান আছে। বগুড়ার লোকজন যখন সল চিটাগাংয়ের গান বলতেছে, হচ্ছে, আমি তো চিটাগাং সাওয়াল গানের কলি বলি। হ্যাঁ, পোলা বা ছেলেদের ছেলেদের ছাওয়াল বলে, তখন আমরা বুঝতেছি একটা হ্যাঁ সেন্ট্রাল টেন্ডেন্সি হিসেবে এখানে সাওয়াল বলার একটা ব্যাপার আছে, কারণ আমরা বরিশালের লোকজন অনেক সময় সাওয়াল বলি, পোলা হ্যাঁ হ্যাঁ, পোলা কিন্তু ওই ওই জায়গাগুলিটাকে মানে ওই জায়গাটা আছে আর কি। ওইটা হচ্ছে আমাদের কলোনিয়াল ভাষার বা যে হ্যাঁ কোনো ধারণার আন্ডারস্ট্যান্ডিং এর কলোনিয়াল লিগাসির কারণে আমরা ওই ধারণাগুলির কাছে যাইতেই রাজি না। মুশকিলটা হচ্ছে এই আচ্ছা, জায়গাটা। আমি হচ্ছে যে ধরেন এই আগের আলাপে একটু যাই, এখান থেকে কি করি সেটা হচ্ছে যে এই যে একটা শব্দ আপনারা ইউজ করছেন, মূলধারা। হ্যাঁ, এটা ইংরেজিটা খেয়াল করেন, ইংরেজিটা হচ্ছে মেইন স্ট্রিম। এই যে মেইনটার ভিতরে একটা ডমিনেন্স কিন্তু আছে, মানে হচ্ছে যে একটা পাওয়ার স্ট্রাগল পাওয়া যায়। কিন্তু আপনি যখন মূল বলেন, মূলের ভিতরে হচ্ছে যে পাওয়ার স্ট্রাগল পাওয়া যায় না, এক। দুই হচ্ছে যে এরা যে একটা কম্পিটিশন যে আছে, সেই কম্পিটিশনটা মূলের কথার ভিতরে নাই, মানে যে কারণে ওরা হচ্ছে মূলধারা ইউজ করে শব্দের অভাবে। আপনারা এটা আসলে আন্ডারস্ট্যান্ডিং যে এই জায়গায় বড় বলছি জোর আমরা, বলা যেতে পারে প্রধান হ্যাঁ, প্রধান বললে মানে ওই স্ট্রাগলটা আছে আর কি। এখন আপনি ধরেন মেইনটারই কেন নিতে পারবেন না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ধরেন হ্যাঁ, সেটাই এটা আমাদের হলো মেইন, মানে আপনার তো যেটাই হোক, পয়েন্ট হলো যে মেইনটাই বলা আর এই কি, যে মেইনটাই বলা। মেইন মেইন রোড বলে না? মেইন রোড, হ্যাঁ, সেটাই বলে আর কি, মানুষ সেটাই বলে, ইনভেরিয়েবলি সেটাই সেটা বল। তো এখন একটা জিনিস হচ্ছে এই জায়গা থেকে যাই যে ধরেন ওই যে 80s-এ, হ্যাঁ, বা তারপরে যখন হচ্ছে যে এই এই সো-কল্ড এই মূলধারা মানে মেইন স্ট্রিমের বা প্রমিত বাংলার, হ্যাঁ, কলোনিয়াল কলিকাতায়, দেখেন এখানে একটা জিনিস হচ্ছে যে এই যে কলোনিয়াল কলিকাতায় দুইটা আমি একসাথে বলি, কেন বলি? কারণ হচ্ছে একটা কথা হচ্ছে আছে যে এটা নদীয়া অঞ্চলের বাংলাটা প্রমিত হয়েছে পরে, এটা ফলস কেন হ্যাঁ বলি? হ্যাঁ ধরেন চণ্ডীদাস কোথাকার লোক? ওদিকেরই তো লোক, তাই না? এই যে নদীয়া ওই জায়গারই তো লোক। সে যখন লেখে তখন তার লেখায় হচ্ছে ধরেন রামধিলা বা রামধন। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু রামধন শব্দটা আছে, তো তার মানে হচ্ছে যে ধরেন নদিয়া বা এই কলকাতার আশপাশে ওই জায়গায় রামধন শব্দটা ছিল। এই যে রয়ের একটা আকার, এই আকারটা প্রমিত বাংলা কেন বাদ দিয়ে দিল? হ্যাঁ কেন মানে রন্ধন? না না এই আমি রন্ধনটা কেন করতে হবে? কারণ হচ্ছে সংস্কৃতের রন্ধন। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে এছাড়া ছোট্ট এই একটা আকার বাদ দেওয়ার আর কোনো কারণ নেই। ছোট্ট একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ওই যে আমি হচ্ছে কবিতা পড়তেছিলাম আর কি, যে রবীন্দ্রনাথের বড় বোন স্বর্ণকুমারী দেবীর, ওইখানে কিন্তু হচ্ছে পালাইয়া, আটকায়া, চলিয়া, মানে এই যে সাধু ভাষা যেটা আগে ছিল আর কি, সেখানে কিন্তু হচ্ছে যে আপনার এইটা আরেকটা ফার্দার ডিস্টরশন করছে চলিত ভাষার সময় গিয়ে আর কি। মানে মানে এখানে হিস্ট্রিক্যালি আসলে অনেকগুলি ঘটনা আছে যে কিভাবে জায়গাটা করাপ্ট হইছে আর কি, এবং কিভাবে মানে এইখানে ভাষার জায়গাটাকে এড়ায় গিয়ে হচ্ছে জায়গাগুলিরে মানে টিকায় রাখা হচ্ছে আর কি। এইটা একটা আছে যে আমি যেটা বলছিলাম যে ধরেন ওই যে বিশৃঙ্খলা ইত্যাদি বলে না, যে ওরা ওদের কিছু প্রিয় শব্দ আছে, বিশৃঙ্খলা, নৈরাজ্য, এরকম একটা। তো এটা তার মানে হচ্ছে ধরেন আমি যে প্রপোজালটা দিছি, এটাকেও এটা তারা ট্রিট করে যেন বা এখানে কোনো একটা অ্যানার্কিজমের, আমরা কোনো অ্যানার্কিস্ট মুভমেন্ট করতেছি। হ্যাঁ, তাহলে কি এটা কোনো থাকবে না? না তো, আমরা তো বলতেছি যে ধরেন মেইন স্ট্রিমটাই ডিফারেন্ট, তুমি যেটা মেইন স্ট্রিম কও ওইটা মেইন স্ট্রিম না, ফলে এটা কোনো অ্যানার্কিস্ট মুভমেন্ট না, এটা একটা পাওয়ার স্ট্রাগল। আমরা হচ্ছে যেটা মেইন স্ট্রিম, সেটা যে মেইন স্ট্রিম সেইটা আমরা কইতেছি, নাথিং এলস। হ্যাঁ, মেইন স্ট্রিম কইতেছে, যে কারণে হচ্ছে যে ওই যে আমি বললাম যে শাসন, যে মূলধারা যখন বলে তখন হচ্ছে যে এই শাসনটা লুকায়। মূল তো শাসন করে আসলে, একটা গাছের যদি চিন্তা করেন, মূল তো শাসন করে। হ্যাঁ, কিন্তু সেই শাসনটা যেটা হয় যে ধরেন কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, শাসনে কিন্তু এইটা না।
শাসন হচ্ছে একটা পাওয়ার স্ট্রাগল। শাসক না থাকলে যে শাসিতরা মরে যাবে ব্যাপারটা তা না, কিন্তু মূলধারা যখন বলে তখন হচ্ছে মূল না থাকলে বাকি সব মরে যাবে। তাই না ঘটনাটা? মানে ওইটা হচ্ছে ওই প্রাণ ভোমরা আর কি। এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে ধরেন এটার পলিটিক্স। এরা হচ্ছে যে সবচেয়ে ভায়োলেন্ট পলিটিক্সটা করে, কিন্তু সবচেয়ে পলিটিক্সটা সবচেয়ে বেশি লুকায়। এটা হচ্ছে ধরেন হানির দিক। এখন পয়েন্ট হলো যে আমরা কোনো অ্যানার্কিস্ট মুভমেন্ট করতেছি না, আমরা বলতেছি যেটা মেইন স্ট্রিম সেটা মেইন স্ট্রিম, এই কথাটাই আমরা কেবলমাত্র বলতেছি। এবং সেটা যখন মেইন স্ট্রিম হিসেবে এটা যখন হবে, মানে ধরেন সব জায়গা দখলে নিবে, তখন সেই দখলটা কেমন হবে। এই জন্যই আমি বলছিলাম যে ধরেন সকল সরকার, সকল রাষ্ট্র এগুলো তো সমান না। আপনি যখন অ্যানার্কিস্ট পার্সপেক্টিভ থেকে দেখবেন, তখন তারা হচ্ছে যে ইকুয়েট করে শাসন ইজ শাসন। ফলে হচ্ছে যে শাসন তো আসলে শাসন, এটা তো ধরেন তাহলে আমরা এইখান থেকে ওইখানে কেন যাবো, ওটাও শাসন এটাও শাসন। এখন আপনি যদি এই যে আজকের যে এই বাকশালী বাংলাদেশ, এটার লগে আপনি যদি হচ্ছে ধরেন আপনি সুইডেন বা হচ্ছে ধরেন আপনার সুইজারল্যান্ড বা হচ্ছে ধরেন আপনি এই আপনার নিউজিল্যান্ড এগুলোরে মিলান, এই দুটো কি এক? ওরা বলবে এই দুটো এক, কারণ ওরাও তো শাসন, ওটাও তো রাষ্ট্র, ফলে এই দুটো এক। তাহলে এক থেকে অন্য জায়গায় তাদের আইডিয়ার যে মানে একটা বড় ফ্ল, সেটা হচ্ছে তাহলে একটা জায়গা থেকে অন্য জায়গায় কেমনে যায়, যেন লাভ দিয়ে যায়। এরা বলতেছে যে আপনি এরকম আছেন, ফট করে আপনি অন্যরকম হয়ে যাবেন। হ্যাঁ, বিপ্লব, এটা মোমেন্ট অফ রিয়েলাইজেশন, বিপ্লব থাকে আর কি। আচ্ছা, আমাদের ইয়েটা তো শেষ হয়ে যাবে, আমরা আরেকটা মিটিং চাইলে হচ্ছে ইনিশিয়েট করি। এরকম যে জিনিস, এইটাই তো হচ্ছে টর্চার, তাই না? মানে ধরেন আপনার যে কোনো একটা সাডেন চেঞ্জ, সেটা টর্চার না? মানে ধরেন আপনি বেশি খাইতেন, ফ্যামিলির ভিতরে সবচেয়ে বেশি খাইতেন, এখন ফট করে হচ্ছে যে আপনাকে হচ্ছে এইটা ধরেন 1 শের থেকে 100 টাকা নামাই আনবে, আপনাকে ধরেন কমানো দরকার, সেটা আপনাকে হচ্ছে যে গ্রাজুয়ালি কমাইতে হবে না, আপনাকে যেটা খুন করবে, আসলে এটা আসলে আপনাকে খুন করবে, তাই না? মানে এই যে চেঞ্জটা যে আসলে একটা গ্রাজুয়াল প্রসেস, এই জিনিসটা তারা অস্বীকার করে। এইখান থেকে তো এখন ধরেন এরকম সাডেন চেঞ্জ তো হবে না, বা সেটা ধরেন সেটা ওই বিপ্লব মানে ওরকম তো আসলে হয় না, ইতিহাস ওরকম কাম করে না, এটা হলো আমাদের মেনে নিতে হবে। ইতিহাস হচ্ছে যে ধরেন বিল্ড আপ আছে, সবকিছুর বিল্ড আপ আছে, বিপ্লব হইলেও সেটার একটা বিল্ড আপ আছে, একটা জায়গায় যায়। মানে এটা ধরেন কতগুলো জিনিস আমি ইউজ করি না, কিন্তু ধরেন যে বিজ্ঞানসম্মত এগুলো বলে না, ধরেন স্ট্যাটিস্টিক্স দিয়ে যদি মোস্ট প্রবলি সবচেয়ে ভালো বোঝা যায় আর কি, হ্যাঁ, যে কিরকম গ্রাজুয়ালি এরকম ওঠে, ইয়ে করে, মানে কোনো সাডেন কোনো ইয়ে নাই। হ্যাঁ, ইতিহাসে এরকম সাডেন যে ব্যাপারটা, এটা ওরকম ভাবে নাই। আমি একটা মেটাফোর দিয়ে অনেক সময় বুঝাই, যে ধরেন আপনি একটা নদীতে একটা বাঁধ দিচ্ছেন বা হচ্ছে যে একটা ড্যাম, এখন একজন এটা কাটতেছে, কাটার পরে ধরেন 2 কোটি কোদালের কোপ লাগবে, লাস্ট যে কোপটা দিলেন তখন তো পানিটা ওই পাশ দিয়ে এই পাশে আসলো, তাই না? তো তাহলে আপনার এই বাঁধটা কি হচ্ছে যে খালি লাস্ট কোপটা কাটলো, না আগের কোপ গুলোও কাটছে? মানে আগের কোপ গুলোতে আসলে পানি আসে নাই, তাই না? পানি তো বেরোয় নাই, তাহলে আগের কোপ গুলো কি ফালতু না? ওদের যে চিন্তা, ওরা হচ্ছে এই লাস্ট কোপটারে ভাবে হচ্ছে যে এটাই সব, অন্য যে কোপ গুলা এগুলো যেন ঘটে নাই। এখন এই যে 2 কোটি কোপ, এটা তো গ্রাজুয়ালি লাস্ট কোপে গেছে, এইটা তারা হচ্ছে যে প্রায়শই মিস করে, মিস করে না, এটা যেটা আপনি বলতেছেন যে হাইড করে আর কি। বিপ্লবের যে বিল্ড আপ, সেই বিল্ড আপের জন্য আবার নেসেসারি যে জুলুম, সেই জুলুমের পক্ষেও কিন্তু তারা অ্যাডভোকেট করে, অ্যাডভোকেসি আছে তাদের, যে এইভাবে বিষয়ে যাইতে হবে, তার আগে একটা এই রকমের অবস্থা তৈরি হইতে হবে যেখানে মানুষ ত্যক্ত বিরক্ত হইয়া বিপ্লব করতে বাধ্য হইতেছে, সেটাও ম্যানুফ্যাকচার করতে চায়। কিন্তু এরকমের ধারাও আছে কমিউনিস্টদের মধ্যে, বাংলাদেশি সর্বহারাদের মধ্যে এরকমের ধারা ছিল, নকশালদের মধ্যে এরকমের স্টাইল ছিল। ওদের ভিতরে যে কনসেপ্ট অফ রিঅ্যাকশনারি, এটার ভিতরেই তো হচ্ছে যে ধরেন এবং এখন বাকশালও বলে কিন্তু যে
মানুষ তো রক্ত ঝরাইতেছে না যথেষ্ট। মানুষ তো এত সহজে কি সরকার ফালানো যায় নাকি? সরকার ফালানো এত সহজ? আজব, হ্যাঁ ইন্ডিকেট সেটাই। করতেছে, রক্ত তো পড়তেছে। না না, ওই এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আপনারা পুলিশ ধরতেছে না কেন? তার মানে আপনি আসলে মানে পাকশালের লোক, হয়ে তা নাহলে উঠতেছে না, আপনি ধরতেছে না ওই কেন? জায়গাটা নাই আর কি। মানে মানে এই পরিমাণ হচ্ছে যে আপনার মানে অবস্থা। তো আমি যদি আলাপটাকে এই জায়গা থেকে দেখি আর কি, মানে এই যে ধরেন খাস বাংলার পরের কি ঘটনাটা ঘটবে সেটা তো আছে জায়গাটা, কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাগুলিকে আসলে কনস্ট্রাকশনের মানে ওই যে কোপগুলি দেওয়ার জায়গাতে যাইতে হবে আর কি। আমরা যে সময়টাতে আসি আমরা মানে আমি জানি, মানে যেহেতু আমি ভাষা নিয়েই আমার লিখতে হচ্ছে, ভাষা নিয়েই আমার কাজ করতে হচ্ছে, এখানে লেখালেখির বাইরেও আসলে আমাকে সার্টেন পজিশন নিতে হবে, এবং সার্টেন পজিশন গুলিকে আমার মানে কি বলবো কনটেক্সটটাকে তৈরি করতে হবে। তো এটা করতে গেলে দুইটাই আসলে মেইন স্ট্রাগলটা এখানে। একটা হচ্ছে যে ওই এর সাথে তো যে আলাপটা আমরা আসলে হয়তো ব্যাকগ্রাউন্ডে রাইখা করছি, যে এইটা তো আসলে খুব সোশিও পলিটিক্যাল ঘটনা আর কি। এই যে ধরেন ভাষাটা তৈরি হইল ফোর্ট উইলিয়ামে, এই যে কলোনিয়াল হ্যাংওভারের কথাগুলি বলতেছি, এগুলি তো আসলে এই জুলুমের রাজনীতির পার্ট আর কি। তো এইটা তো আসলে মানে এমন না যে কেউ যে ব্যাকরণ থেকে যে হচ্ছে পাবলিকের ভাষার দিকে যাবে, এইটা তো সহজ জিনিস হয়ে উঠবে না। এই পলিটিক্স এর কারণে আসলে আমরা এটা করতে পারতেছি না, বা করাটা টাফ হবে। সেকেন্ড হচ্ছে আসলে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আর কি। ওই যে যেটা বললাম যে ব্যাকরণটা যদি এখনো বেস করে রাখি আমরা, আর এবং ওই থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আসলে মনু যেটা বললেন যে পাবলিক এমন ভাবে দেখাইতে চায় যে একটা স্থিতা অবস্থা আছে, একটা ব্যাকরণ সম্মত শুদ্ধ ভাষা আছে, সেটাকে ভাইঙ্গা একটা অ্যানার্কির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটা এইটা না। ওই যে যেমন ধরেন ওই যে আঞ্চলিক ভাষার নাটকগুলি, আঞ্চলিক ভাষার সিনেমা, এই আঞ্চলিক শব্দটা মানে এইখানেই আসলে ভুলভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হইতেছে আর কি চিন্তার মধ্যে। মানে এটা খুব ফানি ফানি সব ঘটনা আছে আর কি। যখন পাকিস্তান আমল হইলো আর কি, তখনও তো আসলে বাংলা একাডেমি নিজেদেরকে বাংলা ভাষা দাবি করতে পারে নাই। বাংলা একাডেমি হইছে, কিন্তু ধরেন মোহাম্মদ শহীদুল্লাহরা হচ্ছে ইয়ে করতেছে, মানে ধরেন একটা ভাষা ডিকশনারি বানাচ্ছে ইয়ে থেকে, বাংলা একাডেমি থেকে, ওইটার নাম দিচ্ছে আঞ্চলিক ভাষার অভিধান। আপনি চিন্তা করতে পারেন যে নিজেদেরকে খুব একটা পয়েন্ট অফ ডিপারেচারের মতো ওইখান থেকে শুরু হইছে জিনিসটা, ফরমালাইজ করা শুরু হইছে। না হ্যাঁ, কিন্তু ওইটা শুরু হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আঞ্চলিক ভাষার ভিতর দিয়ে, যে না মেইন ভাষা তো কলোনিয়াল কলকাতাতে আছে। এটাই বললাম যে সবকিছু আঞ্চলিক করে রাখার যে ফরমালাইজেশন, তো ওইখান থেকে শুরু হয়েছে মূলত। ওই কখন আঞ্চলিকটা হচ্ছে যখন আপনি সেন্টার হিসেবে ওইটাকে আসলে ইয়ে বাদ দিতে পারতেছেন না আর কি, বা সেন্টারের ধারণাটাকে বিশৃঙ্খলা। হ্যাঁ 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 হ্যাঁ। তো এইটা যদি মানে এই জিনিসটা লোকজন যে ধরেন কিছু ওই যে আমাদের বাজবিচার সাইডে যখন কিছু কেউ লেখা দেয় বা কেউ কিছু ট্রান্সলেট করে দেয়, তখনও বলে যে আমি তো এটা প্রমিত ভাষায় করছি বা এটা অপ্রমিত ভাষায় করছি। তো তখন আসলে আমি প্রথম লোকজনের বলার চেষ্টা করতাম যে আসলে ব্যাপারটা তো এরকম না যে এখানে একটা প্রমিত ভাষা আছে, এর এগেনস্টে হচ্ছে আরেকটা অপ্রমিত ভাষা আছে। এই জায়গাটা তো এখনো আসলে তৈরি হয় নাই, আমাদের লেখালেখির মধ্যে তো এটা নাই। তো ওই জায়গাটাকে আমরা কনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছি, কিন্তু ওই যে আমি একটা অপ্রমিত ভাষায় লিখছে বা বলতেছিল যে এখানে সবার ভাষা একই রকম, মানে এই যে ডিফারেন্স আছে, যে ধরেন মনুর ভাষা বা আপনার লেখালেখি বা আমার লেখালেখির মধ্যে যে ডিফারেন্স আছে, এইটাকে আসলে রিকগনাইজ করতেই রাজি না, রিকগনাইজ করতেছে না। মানে যারা ওইভাবে লিখতেছে তারা হইলে গিয়ে একরকম, আর যারা প্রমিততে লিখতেছে তারা হইলে গিয়ে আলাদা আলাদা নিজস্ব স্বর নিয়ে আসতেছে, নিজস্ব ভয়েস নিয়ে আসতেছে। তো ওই আমি বাকি সবাই হইলে গিয়ে এর মতো লেখে। আমি মনে করি যে এই তিনটা জায়গাকে যতক্ষণ না পর্যন্ত মানে ডিফারেন্সটাকে, এই তিনটা ডিফারেন্সটাকে যতক্ষণ না পর্যন্ত আসলে হাইলাইট করা হচ্ছে বা মানুষ বুঝতে রাজি না হইতেছে, ততক্ষণ পর্যন্ত আসলে সামনে আগানোটা বেশ কঠিন। আমি এটা তো আসলে আরেকটা জায়গা যেটা মনু ভাই অ্যাড্রেস করবেন কিনা, বা ইমরুল ভাইয়েরও এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অ্যাড্রেসের জায়গায় কিছুটা ল্যাকিং আছে, যে এই জায়গাটা কিভাবে, যেমন এখন যেটা চলতি ভাষা, এই চলতি ভাষাটার চলতি হয়ে ওঠার
পিছনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো রকমের কন্ট্রিবিউশন আছে আর কি। তার হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাকশন এখানে হেল্প করছে, মানে ভাষা, মানে কি বলে ওইটারে একদম ভাষায় দিছে, বাকি সবকিছুরে ভাষায় দিছে আর কি। মানে এটার একটা এস্থেটিক্যাল কন্ট্রিবিউশন আছে। তো এই জিনিসটা আমি রিসেন্টলি আরো ভালোভাবে টের পাইতেছি। উর্দু উর্দু নিয়ে যে একটা ইউলোজাইজেশন হইতেছে, একটা প্রশংসামূলক ঘটনা ঘটতেছে, তারিফের জায়গা থেকে ঘটতেছে, সেটা দেখবেন উর্দুর একটা ইনহেরেন্ট খুব সুন্দর ভাষা হিসেবে যারা প্রশংসা করতেছে, খুব সুন্দর ভাষা হিসেবে দেখার চেষ্টা করতেছে। যে এরকমেরও দেখছি যে উর্দুর ভিতরেই একটা আলাদা রুহানিয়াত আছে। মানে উর্দু যারা পছন্দ করতেছে তার ভিতরে, তারা তো রুহানিয়াত টাইপের কথা বলে আর কি। রুহানিয়াত আছে উর্দু শব্দটার ভিতরেই একটা, মানে উর্দু ভাষার ভিতরেই একটা কাব্যিকতা আছে। এই যে ইনহেরেন্টলি বিউটিফাই করা, সেটা কিন্তু বাংলার যে প্রমিত রূপ যেটা রঠা হয়ে আসছে সেটারে নিয়েও করা আছে। অনেকের বর্ণনাতেই দেখবেন যে একটু গোল, সুন্দর, স্থেটিক্যালি প্লিজিং, বাংলা ভাষা তো খুব মিষ্টি। বিশেষ করে বিদেশিরা যারা বাংলা শিখতেছে তারা কিন্তু বলে বাংলা ভাষা খুব মিষ্টি। তো এই এস্থেটিক যে লড়াইটা, এস্থেটিক যে স্ট্রাগলটা, এটা একটু অ্যাড্রেস কম করছেন মনে হয়। মানে যে কারণে আমার কাছে মনে হয় এটাও একটা কন্ট্রিবিউট করছে টেলিভিশনের নাটকগুলোতে কিংবা ফিল্মগুলোতে কেন ভিলেনের ভাষা খাস বাংলা, কারণ খাস বাংলা তো শুনতেই খারাপ শোনায়। তো এই যে ভাষারে সেইভাবে না দেখা সেটার একটা সুন্দরতা কিংবা অসুন্দরতা আরোপ করা, এই জায়গাগুলো কিভাবে আমরা মানে অ্যাড্রেস করতে পারি, এটা নিয়ে কিছু বলার আছে কিনা ইমরুল ভাইয়ের কিংবা মনু ভাইয়ের আর কি? আমি ঢালিউডের দুইটা সিনেমা নিয়ে একবার আলাপ ছিলাম, নাম নিয়ে বেসিক্যালি। সেটা হচ্ছে ঘাড়তেরা, আর একটা হচ্ছে খাইসিতুরে। তো এটার ভিতরে এই যে আপনি যেটা বললেন, এই যে এস্থেটিক যে এইটা কেমন নাম, আপনি দেখবেন যে ফার্স্ট যে রিয়াকশন সেটা হচ্ছে এইটা কেমন নাম। হ্যাঁ, ঘাড়তারা, এটা খাইসিতুরে, মানে কি এগুলো এগুলো কি? মানে এগুলো হচ্ছে যে অনেকের যে ধরেন আফসোস, ঢালিউড যে আগে কত ভালো ভালো সিনেমা হইতো, এখন কি সব হয়, এটার এক্সাম্পল হিসেবে কয় যে এখন নামই হয় খাইসিতুরে, নামই হচ্ছে ঘাড়তারা। হ্যাঁ, এখন ধরেন এই যে আপনার ঘাড়তারা বা খাইসিতুরে, এই এই ধরনের যে নেমিং, এই নেমিং গুলো যে আসলে ধরেন ইনহেরেন্টলি কুৎসিত। হ্যাঁ, এরকম একটা জায়গায় তারা হচ্ছে যে রিচ করে ইনহেরেন্টলি, কেন? হ্যাঁ রিচ করে কিভাবে? এখন ধরেন এটা এটা আমি ধরেন এখানে আলাপ করছিলাম, এটা আসলে বেশ অটোমেটেড। অটোমেটেড মানে কি, যে এটা বিউটির যে আইডিয়া, সেটা হচ্ছে যে যা কিছু হচ্ছে ধরেন কোন এক ধরনের ছোট লোকের ছোঁয়া আছে। হ্যাঁ, ছোট লোক মানে হচ্ছে যে গরিবের, গরিব মানে ধরেন আমির গরিব। এটা একটা মজার জিনিস, বাংলাদেশে আমিরকে বড়লোক ভালোভাবেই বলা যায়, কিন্তু গরিবকে ছোট লোক ঠিক বলা যায় না। মানে ছোট লোক বললে কি কি জিনিস হয়। হ্যাঁ, আচ্ছা, আমিরকে বেশ আরামেই বলা যায় যে বড়লোক। যাই হোক, তো আমির এবং গরিব মানে যা কিছুতে যে একটা গরিবের ছোঁয়া আছে, সেই জিনিসগুলো মোটামুটি কুৎসিত হয়। হ্যাঁ, সেটা ধরেন আপনি আপনি একদমই ফিজিক্যাল অ্যাট্রিবিউট যদি চিন্তা করেন, যে এই যে কাজ করা, কাজ কাম করলে কি হয়, হাত পা একটু শক্ত হয় ইত্যাদি। মানে এই জিনিসটা হচ্ছে যে ধরেন, তার মানে হচ্ছে ধরেন বিউটি মানে হচ্ছে ওইখান থেকে বের হওয়া। এখন এই 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 জিনিসগুলা, আমি আমি এটা বলতেছি না যে এরকম ধরেন হাতে কড়াকড়ি থাকা সেটা বিউটিফুল হিসেবে আপনার দেখতে হবে, পয়েন্ট সেটা না। পয়েন্ট হলো যে ধরেন এই যে ছোট লোক গরিবরা, এদের যে ল্যাঙ্গুয়েজ, সেই কারণে এটা কুৎসিত। মানে এটা এটা ধরেন ইনহেরেন্টলি কুৎসিত তা না, মানে তাদের এই যে বিউটির যে আইডিয়া, এই আইডিয়ার ভিতরে যে ধরেন যা কিছুর ভিতরে গরিবের কোনো ছোঁয়া আছে, সেটা ইনহেরেন্টলি কুৎসিত। হ্যাঁ, যে কারণে ধরেন এই যে বাংলায় ধরেন, বাংলাদেশে বা হচ্ছে যে এই যে আপনার হিন্দুস্তানে, হ্যাঁ, এখানে আপনার কালা যে কুৎসিত, এটা কোত্থেকে আসছে? কারণ এটা এটা তো ওই যে পাওয়ারের ওই জায়গাটা, যেখানে হচ্ছে ধরেন এরা হচ্ছে গরিব, এরা হচ্ছে লোকাল, ফলে এই লোকগুলো হচ্ছে কুৎসিত, ফলে হচ্ছে যে এই রংটা কুৎসিত। মানে এরকম ভাবে তো একভাবে হয়েছে, মানে এইভাবে ফর্মুলেটেড হয়েছে যে এটা হচ্ছে বিউটিফুল, এটা হচ্ছে ইয়ে। এবং এটা হচ্ছে যে ধরেন লিটারেরি অনেক ডাইমেনশন থাকে, অনেক ওয়ার্ডে চলে আসে, যেমন ধরেন কালা কানুন, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন কালোবাজারি, হ্যাঁ, এই যে কথা, কালা কালা টাকা, এই যে কথাগুলা,
এই কথাগুলোর ভিতর দিয়ে এই জিনিসগুলো হচ্ছে যে আরো বেশি এস্টাবলিশড হয়। তো এটা তো আসলে ধরেন একটা কালেকটিভ একটা ইয়ে যেটা আসলে ধরেন রিলেটেড, সেটা অনেক সময় টেরই পাওয়া যায় না। অথচ এটা আসলে ধরেন কোনটা কাকে রিইনফোর্স করতেছে, সেটা মজবুত করে তুলতেছে, সেটা একটা দেখা দেখির জায়গা। তো ফলে আপনার যে কোশ্চেনটা সেটা আসলে ওই জায়গায় যে ধরেন এইটা যে কুৎসিত, এইটা আসলে এই যে ভাবাভাবিটা আছে এইখান থেকে যেটা আমি বললাম যে রবীন্দ্রনাথের হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাকশন এটা একটা কন্ট্রিবিউট করছে, এটা কন্ট্রিবিউট করছে যে রবীন্দ্রনাথ জমিদার ছিল জমিদারের মুখ থেকে বাইরে হয়েছে ওই ভাষা। এইখানে আমি একটা মানে বলার মতো একটা জায়গা আছে আর কি, সেটা হচ্ছে যে আসলে এই যে রবীন্দ্রনাথের প্রচুর জিনিস ছিল, এইটা আমার কাছে আসলে মনে হয় যে অনেক বেশি হচ্ছে লিটারারি যে সাহিত্য পলিটিক্স এর জায়গা আছে সেটার একটা ঘটনা। মানে রবীন্দ্রনাথের আসলে প্রচুর হিউজ কোনো কাজ নাই, বরং হচ্ছে উনার সময়ের যে কাজ মানে প্রোডাকশন বেশি, না প্রোডাকশনের জায়গাতেও দেখবেন যে যেমন ধরেন যেমন কাজ তার আসলে বেশি না, না কিন্তু যেমন ধরেন আমি দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে রবীন্দ্রনাথের সময় একজন ভালো যদি গদ্য পড়েন, আপনি যদি একদম নাম ছাড়া দেন আর কি, জগদীশ গুপ্তের গল্প দেন আর রবীন্দ্রনাথের গল্প দেন, আপনি দেখবেন যে জগদীশ গুপ্তের গল্প ফার মোর বেটার। কিন্তু হচ্ছে জগদীশ গুপ্তের নাম আপনি শুনবেন না কেন? কারণ হচ্ছে রবীন্দ্রনাথ তাকে দেখতে পারতো না, হ্যাঁ, তাকে নিয়ে 2-3টা খারাপ কথা বলছিল আর কি। তারপরে তার সঙ্গপাঙ্গরা সব ক্লিয়ার হয়ে গেছে যে না, জগদীশ গুপ্তের কথা বললে বাংলা সাহিত্যে ভাত পাওয়া যাবে না। আরো কিছু ঘটনা আছে, যেমন ধরেন ক্ষিতিমোহন সেন, উনি হচ্ছে যে আসলে এই গীতাঞ্জলি লেখার আগে হচ্ছে কবিরের যে দোহাগুলি আছে সেগুলি বাংলায় অনুবাদ করছিলেন উনি হচ্ছে গদ্যে, ঠিক আছে, উনি কিন্তু কবিতায় অনুবাদ করেন। তো গদ্য কবিতার কথা যদি বলেন, বঙ্কিমের পরে আসলে ক্ষিতিমোহন সেন এইটা অনুবাদের মাধ্যমে শুরু করছেন কবিতা। এখন আমি সেই উদাহরণটা দেই, কবিরের দোহার সাথে গীতাঞ্জলির মিল পাবেন, কিন্তু কবিরের দোহা হচ্ছে এই ইয়ে থেকে ছাপানোর পরে, শান্তিনিকেতন থেকে ছাপানোর পরে তারপর মনে হয় যে এটা 1980-90 এর দিকে গিয়ে আরেকবার ছাপানো হয়েছে। 80-90 বছরে এই জিনিসটা ছাপানোই হয়নি। আমি যে কাজটার কথা বলতেছি, ওই সময়ের রবীন্দ্রনাথের আগে যে একটা বিশাল সাহিত্য ছিল, তার সময়ের যে একটা সাহিত্য ছিল, তার পরের যে একটা সাহিত্য ছিল, এই জায়গাগুলিকে লুকায় রাখা হয়েছে। এখানে একটা ঘটনা। আর সেকেন্ড ঘটনা হচ্ছে লিটারারি কন্ট্রিবিউশন। আমিও এই জায়গায় খুবই একমত, যে কারণে রবীন্দ্রনাথ মানে ওই জায়গাগুলিকে আপনার আসলে ওই সময়টা আসলে ধরেন এই যে মাসিক, আমি এখানে প্রোডাকশনের কথা বলছি, প্রোডাকশন বেশি। এই পেপার পত্রিকার ধরেন যেটাকে বলে আর কি আপনার গোল্ডেন এরা, পেপার পত্রিকার গোল্ডেন এরা ছিল ওইটা, মানে ওই সময়টা তখন ফ্লারিশ করতেছে, ডিটারমাইন করে আর কি, ডিটারমাইন করে। ধরেন আপনার সেকেন্ড হাফ থেকে শুরু, ওই যে 19th সেঞ্চুরির সেকেন্ড হাফ থেকে শুরু, এটা হচ্ছে আপনার 1947 ইন্ডিপেন্ডেন্সের আগ পর্যন্ত এই টাইমটা ধরেন 80 বছরের মতো, এইটাকে আপনি ধরতে পারেন যে পেপার পত্রিকা ডিকটেট করতে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে ধরেন বাস্তবে ধরেন আপনি যদি ডেমোক্রেটিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, তাহলে মনে হয় কি যে একটা জিনিস খুব ডমিনেন্ট না হইলে বুঝিবা সেটা হচ্ছে যে পলিসি হিসেবে অ্যাকসেপ্টেড হয় না। এটা তো ট্রু ডেমোক্রেসির বেলায়। কিন্তু এই সময় মানে ধরেন এই যে যখন আসলে ডেমোক্রেসি নাই, সেরকম একটা সময় ধরেন যে পাওয়ারফুল, সেই পাওয়ারফুল কারো ভাল লাগছে, এটাই না। আমি হচ্ছে আমাদের যে এই ন্যাশনাল অ্যানথেম, এটা হয়েছে কেন? এই পাওয়ারফুল দুজন মানুষের ভাল লাগার কারণেই, আর তো কোনো কারণ নেই। কনস্টিটিউশন এই ফর্মে গেছে কেন? তখন বানাও সে হচ্ছে যে ইন্ডিয়ান ওইটা ধরিয়া তারপরে বানাই ফেলছে। মানে এখানে আমি সেকেন্ড পয়েন্টে আসতেছিলাম যে ধরেন একটা তো হচ্ছে যে ওই যে এর আশেপাশের হিস্ট্রি গুলিকে আসলে বাদ দেওয়া হয়েছে। এর সাথে মনো যেটা বললেন যে ওইটা হচ্ছে ফ্লারিশিং টাইম, এই ন্যাশনালিজম তো আসলে বানাইছে ওই কলকাতার পত্রিকাগুলা, মানে এখানে তো আসলে পাবলিকের কোনো অ্যাসোসিয়েশনই নাই আর কি ওই অর্থে। আর একটা সেকেন্ড জিনিস হচ্ছে এই যে বললেন যে সুন্দর লাগে, ভাল লাগে,
এই সুন্দর লাগা ভালো লাগাটা তো আসলে এইটা অনেক বেশি কনস্ট্রাক্টেড একটা ঘটনা। আমার পাশের 10 জন লোক যদি বলে যে না লিওনার্দো ডিক্যাপ্রিওর সুন্দর লাগতেছে, আমাকে তো বলতে হবে লিওনার্দো ডিক্যাপ্রিওর সুন্দর লাগছে। সে সুন্দর অসুন্দর সেটা পরের কথা, কিন্তু কথা হচ্ছে যে যখনই আমার আশেপাশে 10 জন লোক বলতেছে রবীন্দ্রসঙ্গীত ভাল লাগে, হ্যাঁ, তখন আমি যদি বলি যে এটা ভাল লাগতেছে না, তখন বলবে যে ও এটা হচ্ছে তার ইয়ে করতে আসছে, এখানে পণ্ডিতি করতে আসছে, তার ডিফারেন্ট হইতে হবে বলে এগুলি বলতেছে। মানে এটা তো হচ্ছে কি এক জেনারেশনের স্ট্রাগল। আমার মনে হয় 2-3 জেনারেশনের পর আসলেই ভালো লাগা শুরু হয়। আসলেই ভালো লাগা শুরু হয়ে যাও তখন আসল বিপদটা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এইটা যে আপনার ভালো লাগতে হবে বা এটারে যে আপনার গালিগালাজ করতে হবে অন্যটারে, মানে এইটা তো আসলে আশপাশ দিয়ে অনেক বেশি তৈরি হয় এটার স্ট্যান্ডার্ড গুলি। মানে এইখানে একটা জিনিস আছে আর কি। বরং আপনি এই কারণে ধরেন বাংলাদেশি সিনেমার গান নিয়ে আমার ইন্টারেস্টটা হচ্ছে, আপনি ওই গানগুলির বাদ দিতে পারতেছেন না, ওইগুলি কিন্তু ভাল লাগতেছে, কিন্তু ওই ভাল লাগাগুলির আপনি ফোক সং বানায় রাখছেন। আমি এখানে আরেকটা যোগ করি, আপনার আমাদের যে ধরেন যে কবিতার সাথেই যে গীতি কবিতাগুলি আছে, গালিগালাজ করে গীতি কবিতারা একদম হচ্ছে গান বানায় দেওয়া হচ্ছে আর কি। মানে এখানে তো আসলে ক্যাটাগরি হিসাবে আপনার কবিতা আছে, গীতি কবিতা আছে, গানের লিরিক্সও আছে। আপনার যেসব গীতি কবিতা আছে সেটার কিন্তু কোনো প্রিন্টেড ভার্সন পাবেন না। আপনি একটারে বানানো হয়েছে লিখিত সাহিত্য, আরেকটারে হচ্ছে মৌখিক সাহিত্য বানানো হয়েছে, কিন্তু দুইটার মধ্যে যে আসলে মিলঝুল হতে পারে এই জায়গাগুলি নাই। আপনি যেগুলি লিখিত ওইগুলি হচ্ছে মুখের মধ্যে নাই, মুখের যেগুলি এগুলি আবার লিখিত হিসাবে নাই। যেমন ধরেন রাধা রমনের গান যদি বলেন, তারপর হচ্ছে ওই যে বাউল আব্দুল করিমের গান যদি বলেন, বা হাসন রাজার গানগুলি যদি বলেন, এইগুলি কিন্তু রিটেন ফর্মে নাই, এগুলি আমরা হরফে দেখা অভ্যস্ত না। এইটা একটা ঝামেলা। মানে এই কারণে যেগুলি স্পিকিং টুল আছে আর গীতবিতান পাবেন, গীতবিধান পাবেন, হ্যাঁ গীতবিধান পাবেন, কিন্তু ধরেন এটা লার্জ একটা স্কেল। মানে এইখানে আপনি অ্যাটলিস্ট 20-25 জন লোক আছেন যাদের এই মৌখিক জিনিসগুলিকে আসলে হরফের সামনে যদি আপনি দেখেন, তখন আপনার এই যে সৌন্দর্যবোধের ধারণা, আমি মনে করি আমাদের আসলে এই কাজগুলি মানে করার চেষ্টা করতেছি আগামী 4-5 বছর। এই আমার মূল আসলে প্রশ্নের জায়গাটাও এটা ছিল, কারণ আমি তো সবাই বুঝি আর কি যে মূলত সৌন্দর্যের আইডিয়াটাও ফরম্যাটেড আইডিয়া, ওইখান থেকে বাইরে হবো কিভাবে? আমার মূল প্রশ্নের অ্যাসথেটিক্সের জায়গাটা, কিভাবে আমরা নতুন এস্থেটিক্স তৈরি করব, নতুন মানে এস্থেটিক্সের জায়গায় যাব। মানে অ্যাসথেটিক্সের জায়গাটা শুধুমাত্র যে ধরেন আমি আপনি করলে এটা তৈরি হবে না। এই যে মূলধারা যে জায়গাটা, এই যে জায়গাগুলিকে আমরা বাইর করে দেওয়া রাখা হয়েছে, বাউন্ডারির বাইরে ঠেলা দেওয়া হয়েছে, ওই জায়গাগুলিকে আসলে ইনক্লুড করতে হবে। মানে ওইগুলি যখন আমরা ইনক্লুশনের মধ্যে একভাবে নিয়ে আসব, তখন দেখা যাবে যে আরে এগুলি তো অনেক আগে থেকে ছিল। মানে আমি বলতেছি না যে এটা আসলে মানে কি বলবো যে এগুলি বাইরে চলে গেছিল বা এখন যেভাবে দেখানো হচ্ছে জায়গাটা ওই রকম না আর কি। আপনি যখন ওইগুলিকে ইনক্লুড করবেন, তখন আপনি একটা পিকচারটা দেখতে পাবেন যে না, এখানে তো বেস বলে কিছু আছে। এই মানে এই যেটার আমরা খাস বাংলা বলতেছি, এটার যে কোনো চর্চা নাই তা তো না, কিন্তু ওই চর্চাগুলি হচ্ছে ফোক সং, ওইগুলি হচ্ছে লোকসাহিত্য। আপনি দেখেন বাংলা সাহিত্যের বেজে যদি আপনি হচ্ছে ময়মনসিংহ গীতিকা নেন, ময়মনসিংহ গীতিকা নিলে আপনার আর কিছু লাগে? মানে আপনার মানে কিন্তু ওইটাতে আপনি লোকসাহিত্য বানায় রাখছেন, ওইটাকে হচ্ছে কলোনিয়াল সাহিত্য না। মানে ওই যে যেটা কি বলতেছিল যে ওই শান্তিনিকেতন থেকে ছাপা হয়েছে, ছাপা হওয়ার পর আবার ছাপা হয়েছে গিয়া তবে 1990 এর দিকে আবার মনে হচ্ছে এইটা করে হয়েছে কি ওই ময়মনসিংহ গীতিকারা ছাপায় কাটা, ছাপানো কিন্তু এক ধরনের সেন্সরশিপের ঘটনা। সিফাত, আপনার কথা আটকে গেছে, হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে না। ওই আমি যেটা বলতেছিলাম হয়েছে গিয়া যে ছাপানোর ঘটনার ভিতর দিয়ে সেন্সরশিপটা কি রকমের হয়, সত্য নিয়ে নিল, সত্য নিয়ে ছাপাইলো, প্রথম ভালো লাগবে, তারপর করবে কি সত্য নেওয়ার মানে হয়েছে গিয়া সে এটা নিয়ে আলাপ বন্ধ করে দিল, বাকিরাও আলাপ করতেছে না, কারণ হয়েছে গিয়া এটা তো এখন শান্তিনিকেতনের প্রপার্টি, আলাপটা ওইখান থেকে না আসলে আর কিভাবে আলাপ আসবে? আর সেকেন্ড প্রিন্ট তো করবে হয়েছে তার মর্জি মতো, আবার 1990 সালে গিয়ে করবে, একভাবে কিন্তু সেন্সরশিপ তৈরি করে ফেললো। এই ময়মনসিংহ গীতিকা কেন আমাদের আলোচনায় নাই? কারণ এই গীতিকারা যারা ছাপাবে কারা?
বাংলা একাডেমি ছাপাবে, বাংলা একাডেমি ছাপায় আলাপ আলোচনা করবে না, ওই স্টলে রেখে দিবে, কে কিনবে? আপনি যদি একটা ট্রেন্ড না তৈরি করেন, ট্রেন্ড কিন্তু এখনকার ঘটনা না, সবসময় একটা ট্রেন্ড, এই ট্রেন্ড তৈরি করবে না তারা। মানে রেকর্ড রাখা, আমরা ঐতিহ্য সংরক্ষণ করতেছি, ঐতিহ্য সংরক্ষণ করতেছি, এই ঐতিহ্য সংরক্ষণের ভিতর দিয়ে সে ওইটাকে ঢাইকে ফেললো। মানে তার কাছে সংরক্ষণটা কি করতেছে, আর্কিওলজিক্যাল ঘটনা বানাই দিল, সে সম্পূর্ণ প্র্যাকটিস থেকে দূরে সরাই দিল, আর্কিওলজির দায়িত্ব পালন করলো। কিন্তু এটা তো ভাষা তো এরকমের না, ওই জিনিসটা করে আসছে যে যারা ছাপাইছে তারা এই জিনিসটা করছে। এখানে একটা কন্ট্রোল মেকানিজম তৈরি হইছে না, এখানে একটা কন্ট্রোল মেকানিজম তৈরি হইছে, যেটা হচ্ছে ওই জায়গাগুলিকে কারা ছাপাইছে, বাংলা একাডেমিরা ছাপাইছে, কিংবা এই ধরনের লোকজনই ছাপাইছে, তারপর আলোচনা থেকে সরাই দিছে। মানে ওই রিকগনিশনের জায়গাগুলিতে নাই, রিকগনিশনের জায়গাগুলিতে সেটা গেটকিপিং চলে গেছে, গেটকিপিং করতেছে। এটা একটা জায়গা, ওই যে অ্যাস্থেটিক্স, মানে আমার ধারণা হচ্ছে একটা অ্যাস্থেটিক্স আছে, ওইটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে নাই, ওই প্র্যাকটিসের জায়গাগুলিতে আসলে বা একটু দেখায় দেওয়ার জায়গাতে নাই। এইগুলিতে যখন যাওয়া যাবে, আমার ধারণা ওই অ্যাস্থেটিক্স এর জায়গাটা মানে মানুষ আরো মোর পার্টিসিপেট করবে আর কি, জায়গাটা অটোমেটিক্যালি তৈরি হবে। ইনিশিয়াল ওই যে একবার বাসটা ভেঙে গেলে তারপর হচ্ছে আপনার হুড়মুড়ে পানি ঢুকবে আর কি। মানে আমার কাছে এটা জরুরি মনে হয়, একটু সময় লাগলেও ইঞ্জিনিয়ার করার চেয়ে জিনিসটা নর্মাল থাকতে দেওয়া বেটার, যে এটা কোথাও না কোথাও গিয়া তৈরি হইতে থাকলো, কনস্টিটিউট হইতে থাকলো, কনস্ট্রাক্ট হইতে থাকলো নিজের মতো করে আর কি। আমার ধারণা কনস্ট্রাক্ট হচ্ছে, মানে আমাদের কাজ হচ্ছে জায়গাগুলির একটু হাইলাইট করা, ইনিশিয়েট করা, মানে একটু দেখায় দেয়া, ওইটাতে যাইতে পারলেই আসলে পাওয়ারফুল যে স্পেস গুলা। তারপর এখানে লাস্ট একটা প্রশ্ন করতে চাই মনো ভাইরে, যে তারপরও কেন দেরি হইতেছে? এখানে একটা কিকস এন্ড স্টার্টস এর লিপস, মানে আটকায় পড়ার একটা ব্যাপার আছে, যে সবসময় একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাইতেছে, সবসময় একটা স্টার্ট করার মতো জায়গায় যাইতেছে, তারপর গিয়ে আবার স্টপ হয়ে যাইতেছে। এই ঘটনাটা তার মানে সবসময় এটাকে আমরা কন্টিনিউ রাখতে পারতেছি না, এই জায়গাটা ঘটতেছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, যেই জায়গা থেকে আমরা এই জিনিসটারে কন্টিনিউ করতে পারতেছি না, মানে মার্জিনে রাখার একটা ব্যাপার আছে, সেটাও আছে আর কি, যে হয়ে উঠতেছে, আমরা দেখতেছি এটা অবভিয়াস। এটা আমার মনে হয় অবভিয়াস বুঝা ওঠার ব্যাপারটা নতুন না, এটা আগে থেকেই হইতেছে, অনেকেই ট্রাই করছে, কিন্তু তারপরও হয়ে ওঠে না, ওই যেটা ওই বলতেছিল যে সেন্টারের বাইরে রাখলে, সার্কেলের বাউন্ডারির বাইরে রাখলে যেটা হয়, যারা বাইরে থেকে প্র্যাকটিস করে তাদের একটা তাকতের, সাহসের অভাবও থাকে আর কি, যে সেই চ্যালেঞ্জটা নেওয়া। হ্যাঁ একটা জিনিস হচ্ছে, ধরেন এই আপনার নতুন নতুন যে কিছু ঘটনা এমনিতে, ধরেন এটা যদি অনেক দেরি হচ্ছে সেটা আমার মনে হয় না। মানে ধরেন আপনার ইতিহাসে এর চাইতে অনেক বেশি বেশি টাইম লাগছে অনেক কিছুই, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে যতক্ষণ আপনি বেদখলে থাকেন ততক্ষণ পর্যন্ত আসলে আপনি নাই, মানে আপনি তো তখন মেইন স্ট্রিম হবেন না, আপনি যদি নিজেই বেদখলে থাকেন। এখন আমরা যেহেতু পলিটিক্যালি বেদখলে থাকলে, ধরেন যারাই হচ্ছে যে আপনাকে টর্চার করবে, জুলুম করবে, তারাই হচ্ছে আপনার মাথার উপরে বসে আছে। সেটা একটা বড় কারণ, মানে ধরেন এটা পলিটিক্যাল ইমানসিপেশন। আর যে কোনো আমি ধরেন ওই যে আমি বলছি যে ধরেন ফার্স্ট যে ডেমোক্রেটিক ঘটনা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজে। মানে আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি ধরেন এই পয়লা কদমটা দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওই জায়গায় যেতে পারবেন না। আবার ধরেন ওইটা যদি এই মাত্রার, আমরা এখন যেভাবে আছি এই মাত্রার বেদখলে আপনি থাকেন, তাহলে হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটাকেও আপনি ওই জায়গায় নিতে পারবেন না। এবং পাওয়ারের যে বড় বড় স্পেস গুলো আছে, সেই স্পেস গুলো যেই মানুষজনের দখলে, হ্যাঁ, সেই দখলটা যতক্ষণ থাকতে থাকবে ততক্ষণ পর্যন্ত যে আপনি এটা করা মুশকিল। কিন্তু এত কিছুর পরেও যেটা আসলে ধরেন অবভিয়াসলি ঘটতেছে আর কি, যেটা হচ্ছে ধরেন এটা ট্রাই করেও ঠেকানো যাচ্ছে না, পজিটিভ কিছু ঘটনা। যেমন আমি যেটাকে মোস্ট পজিটিভ যে ইয়েগুলো মনে করি, ধরেন ইউটিউব, এটা খুবই পজিটিভ একটা ঘটনা, ফেসবুক খুবই পজিটিভ একটা ঘটনা, কারণ উইদাউট ফেসবুক আমি থাকতাম না আর কি, আমি হইতাম না। আমি হলাম যে পুরোপুরি একটা ধরেন ফেসবুক হচ্ছে আপনার থ্রু ফেসবুক আমার পয়দা হওয়া আর কি, একভাবে। ধরেন ক্ষেত্রে এটা বলা যায় আর কি।
হ্যাঁ, এখন যে ইউটিউব, হ্যাঁ ধরেন এই যে দেখেন ফার্স্ট যেই বড় ঘটনা সেটা হচ্ছে প্রাইভেট টেলিভিশন। প্রাইভেট টেলিভিশন যেটা করছে সেটা হচ্ছে ধরেন আপনার এই কলোনিয়াল কলিকাতায় যে আপনার কন্টেন্ট সেটার আপনার প্রোডাকশন পুরোপুরি অফ করে দিছে আসলে গ্রাজুয়ালি। আপনি 80s এবং 90s মানে ধরেন এই প্রাইভেট টেলিভিশন এই ঘটনাটা, এটা এই জন্যই বললাম যে পলিটিক্যাল যেই ডেমোক্রেটিক জায়গায়, মোটামুটি একটা ডেমোক্রেটিক জায়গায়, অন্তত ইলেকশন বেসড একটা জায়গায় যদি যাওয়া না যায় তাহলে যে পয়েন্টটা হয়, ধরেন এই প্রাইভেট টেলিভিশন কখন হয়েছে দেখেন, এটা হচ্ছে 91 এর পরে, 91 এর পরে, 91 এর পরে, তাই না? 98 হয়েছে, 98 21 টেলিভিশন দিয়ে হয়েছে আর কি। মানে যাই হোক একটা মানে ডেমোক্রেটিক এরা যখন শুরু হয়েছে আর কি, মানে ইলেকশন যখন ঘটনা ছিল। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে এটিএন বাংলা মনে হয়, কিন্তু যেটাই হোক এটিএন বাংলা, হ্যাঁ এটিএন বাংলা চ্যানেল। এই যে ঘটনা ঘটলো, এবং তার আগে হচ্ছে যে ডিশ, আগে যেটা ছিল মানে ডিশের ফলে ডিশের সাথে প্রাইভেট টেলিভিশন এগুলোর তো একটা যোগাযোগ আছে। যখন হচ্ছে যে এগুলো হয়েছে, যখন হচ্ছে ধরেন পাওয়ার ডিরেক্টলি কন্ট্রোল করে না, ধরেন বিটিভি ডিরেক্টলি কন্ট্রোল করে পাওয়ার, এটা যখন ডিরেক্টলি কন্ট্রোল করে তখন যেটা হয়েছে যে ওই যে আগের দিন আমরা বলছিলাম যে বড় পর্দার চাইতে ছোট পর্দার নায়ক নায়িকরা বড় নায়ক নায়িকা হয়েছে, এটা হচ্ছে এরশাদের রেজিমে হয়েছে, হ্যাঁ বিটিভিতে ডিরেক্টলি যখন এটা রেগুলেটেড হয় তখন আপনি দেখবেন হচ্ছে যে ধরেন এই যে আফজাল, সুবর্ণা, সম্পারেজা এরা হচ্ছে নায়ক নায়িকা, এবং ওই সময়ের যে বিটিভির নাটক সেটা হচ্ছে পুরোপুরি কলোনিয়াল কলিকাতায় বাংলায়। কিন্তু যখনই হচ্ছে যে এখান থেকে ছাড় পাইছে, যখনই হচ্ছে যে আপনার গভর্নেন্সটা ইনডিরেক্ট হয়েছে, তখনই হচ্ছে যে কিছু জিনিস আনলিশ করছে। ধরেন আপনার এই প্রাইভেট টেলিভিশন, সেটার পরে এখন এসে কি হয়েছে, এর সাথে আবার যোগ হয়েছে ধরেন ইউটিউব, এর সাথে যোগ হয়েছে ধরেন এই যে আরো কিছু ওই যে ওটিটি প্ল্যাটফর্ম, এই জিনিসগুলা ধরেন ফেসবুক, এই জিনিসগুলো যেটা করছে সেটা হচ্ছে যে এই কলোনিয়াল কলিকাতায় বাংলার যে ভিজুয়াল আপনার এই নাটক সিনেমা, এই জিনিসগুলো মোটামুটি বাংলাদেশে এখন ইম্পসিবল হয়ে উঠছে। এটা একটা কন্টেন্ট হয় না, আমি যেটা দেখি আর কি, যে এমন কোনটা পাবেন না যেটা হচ্ছে যে ধরেন ওই 80s এর আফজাল, সুবর্ণা ওই ইসের ওই ফরম্যাটে আপনার কলোনিয়াল কলিকাতায় বাংলায় হইতেছে। ফলে ধরেন এটা এরকম হয়েছে, এখন ধরেন এটা যখন একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট পাবে তখন অটোমেটিক্যালি এটা হচ্ছে যে ফল করবে, মানে ধরেন এটা যে আসলে একটা ঠ্যাঙের উপরে দাঁড়াই আছে, হ্যাঁ এই জিনিসটা মানে এটা ধরেন আপনার আপনি যদি এই হিস্ট্রিতে অন্যান্য ইস্যুর কথা চিন্তা করেন, ধরেন সেই বেদ টেদ ওই জিনিসগুলা যদি এরকম থেকে থাকে, তাহলে যে বামন, ক্ষত্রিয় এদের যে শাসনটা ছিল হঠাৎ করে একদিন যে নাই হয়ে গেল। ধরেন এটা আমি একটা জিনিস বলছিলাম যে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা দিয়া, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ কখনো স্পোকেন ছিল কিনা আমি জানি না, মানে এটা কনফার্ম হওয়ার তো ওইভাবে উপায় নাই, কিন্তু ধরেন এটা তো আসলে সবচেয়ে ইজ্জতের একটা ব্যাপার ছিল। তো তারপরে হঠাৎ করে যে নাই হয়ে গেল, এটার সাথে হচ্ছে যে ধরেন পলিটিক্যাল কলাপসের ডিরেক্ট একটা রিলেশন আছে। যতক্ষণ ওই কলাপসটা না হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় কি এইটা তো আছে, মানে এইটাই, কিন্তু এই কলাপসের সাথে সাথে এটা অটোমেটিক্যালি নাই হয়ে যায়, মানে আমি বিরাট একটা জিনিস যেটা নাই। আমি এখানে আমি দুইটা জিনিস একটু অ্যাড করতে চাই। একটা হচ্ছে যে যে কথাটা বললেন সেটার একটু সাপ্লিমেন্টারি, সেটা হচ্ছে যে ধরেন আপনি বাংলাদেশি যে জিনিসগুলি এগুলি দেখবেন শুরু হয়েছে 1976-77 এর পরে, মানে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হইলো আনটিল 1975 পর্যন্ত বাংলাদেশি জিনিসগুলি কিন্তু আনলিশ হইতে পারে নাই। এটা হয়েছে যখন হচ্ছে যে আপনার ওই ভোট দেওয়া ইস্যুটা শুরু হয়েছে, জিয়ার আমল থেকে শুরু হয়েছে, তখন দেখবেন যে একসাথে একটা ফ্লাডের মতো একটা ঘটনা ঘটছে আর কি, হিউজ কন্টেন্ট তৈরি হচ্ছে, হিউজ সিনেমা হচ্ছে। হ্যাঁ আমি মাঝখানে একটা টিকা দেই, যেটা মোস্ট প্রবাবলি আপনি আসবেন না, টিকা দেই, সেটা হচ্ছে যে ধরেন এটা জিয়া বা এদের সাথে একটা বিশের কথা কেউ কেউ বলতে পারে, কিন্তু ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে যারা হচ্ছে পরে বা তখনও হ্যাঁ ধরেন আওয়ামী লীগ বা বাকশালের সাথে রিলেটেড, সেই সব মানুষও যে ওই সময়ে আর্ট করছে, এবং তারা ওই সময় যে এই ঢাকাইয়া সিনেমা টিনেমা বানাইছে, সেই জিনিসগুলো হচ্ছে আগের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে। সেটাই মানে
আপনি একই লোক একই সুর। বানাইছে ভুট্টি, হ্যাঁ হ্যাঁ ভুট্টি যে বানাইছে পুরো এরশাদ রেজিমে আর কোনো কন্টেন্ট নাই তার। হ্যাঁ 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 সেটাই, মানে মানে এগুলো ওই ইন্ডিপেন্ডেন্স তো ফিল করে নাই, এইটা একটা জিনিস। আবার ওই যেটা হচ্ছে যে ওই বৌদ্ধ ধর্মের ব্যাপারে কিন্তু একই ঘটনা আর কি। বৌদ্ধ ধর্ম হচ্ছে যে আসলে খুব রাজা রাজরাদের ধর্ম ছিল, যখন ওই রাজারা আসলে চলে গেছে তখন হচ্ছে বৌদ্ধ মঠগুলিরও ফাইন্যান্স বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এইটা এর সাথে রিলেটেড, যে ভাষা পলিটিক্যাল পাওয়ারের সাথে রিলেটেড একটা ঘটনা, ভাষা কালচার। সেকেন্ড যেটা আপনি যেটা বলতেছেন যে আসলে কেন সময় লাগতেছে, মানে এইখানে আমার কাছে একটা মনে হয় যে কোর একটা ঘটনা, যদিও খুব ট্রেডিশনাল কথা মনে হতে পারে, এখানে ফিলোসফিক্যাল যে বেসটা আছে এটাকে আমরা এতদিন পর্যন্ত আসলে ক্লিয়ার করতে পারি নাই, বা এখনো খুব বেশি ক্লিয়ার করতে পারতেছি না আমরা। এখন আমার ধারণা মনো খুব স্পেসিফিক্যালি 2-3টা কথা বলছেন যেটার উপর আসলে বেস করে আগানো যায়। আর সেকেন্ড ঘটনা হচ্ছে যে এইটার সাথে রিলেটেড হচ্ছে আপনাকে ভাষা বলেন বা কালচার বলেন, যে কোনো আর্ট বলেন, সেটা হচ্ছে প্র্যাকটিসের ঘটনা। আমাদের সামনে নমুনা কম, প্র্যাকটিসগুলি কম। এইটা যখন তৈরি হইতে শুরু করবে তখন আসলে ওই জায়গাটা আসলে ফুললি রিভাইভ করতে পারবে। তো ওই আসলে 2-3টা ঘটনাই, একটা হচ্ছে ফিলোসফিক্যাল বেসটা আমাদেরকে আসলে, আমাদের তো রিচ নাই, কথাবার্তার লোকজন ওই রকম মানে আসলে মানে সোশ্যাল পজিশনও নাই, পাওয়ারের কন্ট্রোলও নাই। তো ফিলোসফিক্যাল বেসটা আমরা যেটা করতে পারি, আমরা কথা বলার মধ্যে দিয়ে, লেখালেখির মধ্যে দিয়ে যতটা পারি স্পষ্ট করার দরকার আছে যে ঘটনা হচ্ছে এটা। তো এইটা একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে যে আসলে যেই জায়গাগুলি আছে স্থিতিক জায়গাগুলি, ওই জায়গাগুলিকে স্পষ্ট করার চেষ্টা করতে পারে। আর থার্ড হচ্ছে যে আসলে এগুলি প্র্যাকটিসের মধ্যে যারাই আসলে আমি দেখতেছি যে অনেকেই আছেন এখন আসলে কোশ্চেন করতে চান জায়গাগুলিকে, তো ওনাদেরকে আসলে মানে এনকারেজ করা না, মানে হচ্ছে যে এই যে রাস্তাগুলি আছে সেটা অন্তত তাদেরকে বলা যে আপনাকে মানে যে ওই কলোনিয়াল বাংলার মধ্যে আটকে চিন্তার জায়গায় আর কি নকটা দেওয়া, আর কি নকটা দেয়া, যে মানে ইউ ক্যান থিঙ্ক আদারওয়াইজ, মানে এখানে স্পেসটা ওই রকম আছে আর কি। মানে আমাদের মতোই লিখতে হবে, আমাদের মতোই ভাবতে হবে তা না, কিন্তু আপনি যে জায়গা থেকে ভাবতেছেন, চিন্তা করতেছেন, ওইটাকে আপনার কোশ্চেন করেন আর কি। তাইলে আমার ধারণা আমরা যে জায়গাগুলিতে আসতেছি কাছাকাছি কোনো জায়গাতেই সবাই রিচ করার কথা ইন্টেলেকচুয়ালি। জিনিসটা হচ্ছে আমাদের মতো কড়াকড়ির মামলা না, কিন্তু যেটা আপনি ভাবেন যে আপনি করতেছেন সেটা যে আসলে আপনি আরেকজনের মতো করতেছেন সেইটা অন্তত নিজে 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 টের পান আর কি। এইটাই, আর কিছু না। মানে যেটা এটা হলো সবচেয়ে ধরেন ঘটনা, যে করতেছে আরেকজনের মতো কিন্তু ভাবতেছে আমি নিজে নিজে করতেছি, নিজে নিজে করতেছি। এটাই মোস্ট সাকসেসফুল স্কুলিং তো এটাকেই বলে, তাই না? মানে স্কুলিং তো এটাকেই বলে, আরেকজনের মতো করে ভাবতেছি, নিজের মতো করতেছি। আর আরেকটু অন্যরকম করলেই হয়েছে এটা বাজবিচারের মতো করে ফেলতেছি, এটা অন্য মানে মনোর মতো হয়ে যাচ্ছে, এটা ইন্ট্রোলের মতো হয়ে যাচ্ছে। এবং ইভেন এইটা হচ্ছে গিয়ে রিয়েলি আপনি সোসাইটির সন্তানের মতো ছেড়ে দিতে পারলেন না, মানে এর ফাদারকে খুঁজে পাওয়া যাইতেছে না। আমার কাছে মনে হয় ঝামেলা হচ্ছে যে ফাদার একটা লাগবেই। যেমন ধরেন মানে এরকম স্ট্যাটাস, মানে এরকম কমেন্ট আমার এখানে দেখছি, আমি মনু এরকম ফেস করছেন কিনা জানি না, বলছে যে আরে ইমরুল হোসেন এই তো মনুর মতো কথা বলছে। মানে আমি জানি না মনুকে 2-1 বলছে কিনা যে এটা ইমরুল হাসানের মতো হয়ে যাচ্ছে, কিন্তু ধরেন একজন থাকতে হবে আর কি। আপনি একই সাথে কয়েকজন একই জিনিস নিয়ে কাজ করতে পারবেন না আর কি, একজন আরেকজনকে ফলো করে। এটা আমরা যারা বয়স কম তারা এটা ফেস করি, ওই যে বয়স কিন্তু একটা ব্যাপার, মানে এটা না অবশ্যই অবশ্যই কেউ নিজের মতো লিখতেছে আর এটা ইমরুল হাসানের মতো লিখতেছে না, মানে এটা খুব অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হলো গিয়ে যে আপনাদের বয়স বেশি, এই কারণে আপনারা একটা রেফারেন্স হয়ে উঠবেন, মানে এটা নেগেটিভ পজিটিভের বাইরেও এটা হয়ে উঠতেছেন, এটা কিছু করার নাই। আমরা এটা ফিল করি যে না না এটা বাজে জিনিস আমাদের মতো। না না এই জন্য আমি বলতেছিলাম, মানে আমি খেয়াল করছি যে অনেকেই অন্তত 2-4 জনের সাথে আমার কথা হয়েছে যারা বলতেছে যে না এরকম লিখলে তো ইমরুল হাসানের মতো হয়ে যাচ্ছে, এইটা বাজে হবে। বা যে কাউরে মানে যে কেউ লিখতেছে প্রমিতর বাইরে গিয়ে তারে বলা হচ্ছে এটা তো ইমরুল হাসানের মতো হয়ে যাচ্ছে। মানে সাহিত্য সমাজ তো খুব ছোট, 4-5 জন লোক আর কি। তো এরকম আসলে এইটা দিয়ে আসলে মানে প্রশংসা করা হচ্ছে না, তারে আসলে ভয় দেখানো হচ্ছে, থ্রেট দেয়া হচ্ছে
যে তুমি প্রমিতর বাইরে গেলেই হচ্ছে তুমি ইমরুল হাসান হয়ে যাচ্ছ। এদের এটা খুব মতো আর কি, হ্যাঁ বিশ্রী। সেটা তো আছেই আর কি। যে ওই যে ওইরকম আপনি বাইরের চিন্তা করলে হচ্ছে প্রাপ্ত রাইসু হয়ে যাচ্ছ, মানে এইগুলি হ্যাঁ, হ্যাঁ। প্রশংসা না, এগুলি হচ্ছে ব্যারিকেড তৈরি করা আর কি। ওই যারা আছে, যারা আবার এগুলা করে মজা পায়, তারা আবার দেখবেন ক্রেডিটটা নেয়, কিন্তু ক্রেডিটটা নেওয়ার মধ্যে দিয়ে আসলে কিছু ঘটে না আর কি। আমার না কাছে না মনে না হয় সেটাই। ইনিশিয়ালি না ঘটার, এতদিন যাবত না ঘটার এইটাও একটা কারণ। মানে হুম আপনি হুম তো হুম দেখবেন যে শহীদুল জহিররাও ট্রাই করছে, হুম। কিংবা এখন যে আনিসুল হকদেরও দেখবেন যে একটা না সময় কিছু ট্রাই ওই ছিল আর কি, না না ওইটাই কিন্তু ওনাদের আসলে, স্বৈরাচারের কারণে। আমি ওইটাই বুঝি যে ওনাদের ফিলোসফিক্যাল জায়গাটা ভাষার ব্যাপারে এতটা স্ট্রং ছিল না, যে কারণে আসলে ওনারা আগাইতে পারে। ওনারা সবসময় জিনিসটাকে দেখতো কি একটা নিরীক্ষার জায়গা থেকে দেখতো, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, এইভাবে হয় কিনা, সাহিত্য তো আমি এইভাবেও হয়, এক্সপেরিমেন্টাল ভাষায় উপন্যাস তো লিখতেছি। এইভাবেও লেখা যায়, হ্যাঁ এইভাবে হ্যাঁ, আমরা একটা নতুন কিছু করলাম, ওই জায়গা থেকে আর কি এক্সেপশন ট্রাই হিসেবে, করতো আর কি। ওনারা এক্সেপশন হিসেবে দেখতো আর কি। তো এক্সেপশন হিসেবে নিয়ে আসতো এবং সেটাকে সেইভাবেই রাখতে চাইতো। হুম, সেই এই যে 1 মিনিট আছে, ফলে হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে আমাদের এখানে হচ্ছে যে ইয়ে করো, কিন্তু যেটা হুম, হয়েছে যে হুম। সিফাতের যে অরিজিনাল কোশ্চেন, সেটা আসলে আমরা ধরেন অনেক টাচ করা হয়েছে তা না, কিন্তু এটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি সামনের দিকে আমি হচ্ছে যে একটা ইয়ে করব, আমি ধরেন আমার যে প্রপোজাল, সেই হুম, হুম, প্রপোজালটা প্রেজেন্ট করার ট্রাই করব, তখন হচ্ছে যে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, ধরেন আরেকটু ডিটেইল হুম, আমরা হুম হচ্ছে হুম যে হুম হুম, আলাপ করার ট্রাই করবো। আচ্ছা, হুম, আচ্ছা, সেটাই। আমি ওকে, হ্যাঁ। রেকর্ডিংটা তাহলে বন্ধ করি।